আচ্ছা বলুন তো, মানুষের আসল সৌন্দর্য কিসে? চেহারায়, গায়ের রঙে, উচ্চতায়, নাকি একাডেমিক লেখাপড়ায়? আসলে এর কোনোটিই নয়। মানুষের আসল সৌন্দর্য তার কথায়, তার আচরণে এবং তার উত্তম আদর্শে। বলা হয়ে থাকে ব্যবহারে নাকি বংশের পরিচয়। যে মানুষটার আচরণ এবং তার ব্যবহার যত সুন্দর, সে মানুষটা তত সুন্দর এবং নান্দনিক। আজ আমরা এমন একজন সুন্দর এবং আদর্শবান মানুষের সাথে কথা বলতে চাই এবং পরিচিত হতে চাই, সেই সাথে পেশাগত নানা বিষয় নিয়ে কথা বলতে চাই। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যুগে যুগে যখন সভ্যতার অবক্ষয় ঘটে, তখনই একজন নায়কে বা মহানায়কের ভূমিকায় উপস্থিত হয়ে কলুষিত প্রেক্ষাপটকে পরিবর্তনের প্রচেষ্টা চালায়। আর তিনি এমনই একজন ব্যক্তি যিনি অনিয়ম এবং দুর্নীতির অবসান ঘটিয়ে প্রায় মৃত হওয়া বিআরটিসিকে দিয়েছেন নতুন জীবন। 2021 সালের 7 ফেব্রুয়ারি যিনি দায়িত্ব গ্রহণ করার পর 2 নম্বর চাকা লাগিয়ে 1 নম্বর বিল করার দিন শেষ। মারিং কাটিং মিসিং, এখন এসব বন্ধ, এমন সব নীতিবাক্য প্রয়োগ করে যিনি বদলে দিয়েছেন গোটা বিআরটিসিকে। আমরা সেই বিআরটিসির একাল সেকাল সম্পর্কে জানবো। দর্শক, আমি মিকাল ইসলাম রাজ আপনাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আলোচনার বিশেষ প্রতিবেদন। আমি কথা বলছি বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিসির প্রধান কার্যালয় থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিসির সম্মানিত চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। স্যার, জানতে চাইবো, বিআরটিসি তে আপনি 2021 সালের 7 ফেব্রুয়ারিতে এখানে দায়িত্বভার গ্রহণ করেছেন। গত 7 ফেব্রুয়ারি আপনার 3 বছর পূর্তি হয়েছে। এই গত 3 বছরে আপনি বিআরটিসি তে কাজ করতে গিয়ে কি কি অভিজ্ঞতাগুলো হয়েছে এবং বিআরটিসি কে নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, নেগেটিভ প্রশ্ন বলা চলে, তো কাজ করতে গিয়ে আপনার কি কি ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছেন এবং সফলতার গল্পটুকু একটু জানতে চাচ্ছি, অর্থাৎ বিআরটিসির একাল এবং সেকাল। ধন্যবাদ আলোর তরীর সম্মানিত উপস্থাপক এবং কলা কৌশলী, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার মাননীয় মন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয়ের পক্ষ থেকে, যে আপনি নিজে স্বপ্রণোদিত হয়ে যে আপনি সরকারের উন্নয়ন এবং সরকারের যে ভালো কাজ এবং সরকারের যেখানে সফলতা রয়েছে সেই কাজগুলোকে সামনে আনার জন্য আপনি সচেষ্ট ভূমিকা নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আবারও আপনার টিমকে এবং আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন, আসলে 3 বছরের সফলতা ব্যর্থতা, আমি এককভাবে বলবো না যে সবই সফলতা, কিছু ব্যর্থতাও কিন্তু আমাদের আছে। আমি একটা কথা বলি, এখনো আমি বলি যে অনেক দূর যেতে হবে, এখনো অনেক পথ বাকি। সুতরাং যদি আমার সকল পথ যদি সমাপ্ত হয়ে যেত তাহলে কিন্তু এখানে সব সফলতাই থাকতো। কিছু ব্যর্থতা আছে বলে কিন্তু আমাকে আরো অনেক দূর যেতে হবে। আমি এই প্রতিষ্ঠানে যোগদানের পূর্বে আমি ছিলাম অতিরিক্ত সচিব প্রশাসন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে শিক্ষকদেরকে নিয়ে, যারা আমরা আজকে উপস্থাপক একজন শিক্ষক, যে সুশীল সমাজ, যারা জাতির গড়ার কারিগর, শিক্ষা জাতির মেরুদণ্ড, অর্থাৎ সেখানে একটি মানে অত্যন্ত বিনয়ী আচরণ যেখানে চলে, বা একটা খুবই একটা কি বলবো, একটা স্মুথ আচরণের জায়গা কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা। সেখানে শিক্ষক জীবন শালীন, সেখানে ছাত্র শালীন, প্রতিষ্ঠানও সেভাবে চলে। কিন্তু ওই জায়গাটা থেকে যখন আমার হঠাৎ করে শুনলাম যে আমার বিআরটিসিতে চেয়ারম্যান হিসেবে পদায়ন হয়েছে, তখন বিআরটিসি সম্পর্কে আমি যতটুকু জানতাম, জেনে আমি অত্যন্ত, আমার চাকরি জীবনে আমি কোনোদিনই কোনো পোস্টিংকে আমি চিন্তিত হয়নি, কিন্তু এই পোস্টিংটা হওয়ার পরে আমি অত্যন্ত চিন্তিত হলাম যে প্রতিষ্ঠানটির সুনাম নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং এখানে দুর্নামের অবস্থাটা অনেক বেশি। তো এখন আমি আমার চিন্তা করলাম, আমার চাকরির ক্যারিয়ারের শেষ দিকে এসে আমি কি এত বড় একটা চ্যালেঞ্জিং জায়গায় যে
একটা দুর্নামগ্রস্ত প্রতিষ্ঠানে যে কি আমি কি আসলে আমার জীবনের ক্যারিয়ারটাকে যতটুকু ইমেজ বিল্ড আপ করেছি সেই ইমেজটাকে আসলে ধরে রাখতে পারবো কিনা, এটা আমাকে খুব দ্বিধাদ্বন্দ্ব মুক্ত করলো। আমি আমার যথাযথ ঊর্ধ্বতন আমাদের যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, ওনাকে আমি সবিনয়ে বললাম যে স্যার এটা তো আমার জন্য খুব চ্যালেঞ্জিং এই জায়গাতে। উনি আমাকে বললেন যে আপনি পারবেন, আপনি সেই প্রতিষ্ঠানকে তুলতে হবে, প্রতিষ্ঠানকে লাভজনক করতে হবে এবং আপনার পক্ষে সম্ভব বলে আমরা চিন্তা ভাবনা করে আপনাকে সেখানে পদায়ন করেছি। আপনি যান, আমরা আপনার সফলতা কামনা করি, আপনি পারবেন। যেহেতু বর্তমান উনি তৎকালীন সময় উনি প্রতিমন্ত্রী ছিলেন, এখন বর্তমান জনপ্রশাসন মন্ত্রী মহোদয় জনাব ফরহাদ হোসেন স্যার যখন বললেন, তখন আমি আমার মনের ভিতরে সাহস সঞ্চার করলাম যে যেহেতু আমার জনপ্রশাসনের অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে পারবো, তখন কিন্তু আর আমার জীবনে আসলে আমি যখনই অনেক চ্যালেঞ্জিং জায়গায় আমি সফলতা পেয়েছি, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম, নিয়ে যোগদান করলাম আমাদের মন্ত্রণালয়ে যোগদান করার পরে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার সাক্ষাৎ। আমাদের জানেন যে আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের সকলের পরম শ্রদ্ধেয় জনাব ওয়াহিদুল কাদের স্যারের সাথে যখন সাক্ষাৎ করলাম, স্যার বললেন যে এখানে সুশৃঙ্খলভাবে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং যে প্রতিষ্ঠানের অর্থাৎ বিআরটিসি হবে একটি পরিবহন জগতের আইকন এবং রোল মডেল হবে। অন্যান্য পরিবহন তারা বিআরটিসি কে ফলো করবে, কিন্তু এটা অনেক দিন ধরে সম্ভব হচ্ছে না। আমি আশা করি আপনি সেটা করবেন এবং পারবেন, এবং দৃঢ়ভাবে বললেন যে এটা করতে হবে। তো দুইজন মাননীয় মন্ত্রী এই যে আমি পারবো, করতে হবে, তা আমি বললাম যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি চিন্তা করলাম উনি জাতির পিতা 9 মাসে একটা দেশকে স্বাধীন করতে পেরেছে এবং দেশ স্বাধীন করার পরে যে দেশে কিছুই ছিল না, আপনারা জানেন যে নাই বলতে কিছুই নাই, সেই দেশটাকে কিন্তু উনি মাত্র 3.5 বছর সময়ে কিন্তু একটি কাঙ্ক্ষিত পর্যায়ে কিন্তু নিয়ে গেছেন। বিশেষ করে যে 9 মাসে যে একটি দেশ স্বাধীন হয় এবং স্বাধীন করা যদি সম্ভব হয় এই দেশেরই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার পক্ষে, তা আমি চিন্তা করলাম যে আমার একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানে আমার মাননীয় মন্ত্রী এবং তারা যখন আমাকে আশীর্বাদ করতেছেন, তারা যখন বলতেছেন যে করতে হবে, পারা যাবে, তাহলে আমি কেন পারবো না। এটা হলো আমার এই ব্যাকগ্রাউন্ডের সফলতার গল্প, যে এই কথাগুলোই কিন্তু আমার সফলতার মূল মন্ত্র বলতে পারে। তৎকালীন সচিব মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সচিব মহোদয় আমাকে খুব অনুপ্রেরণা দিলেন এবং আমাকে পিছন থেকে যেটুকু গাইড করার, পুরোপুরি প্রত্যক্ষ পরোক্ষভাবে গাইড করা শুরু করলেন। যে কাজটা আমি করেছি আসলে এটি হলো মূল জিনিস, যে আমি যখন দেখলাম যে আমি এখানে যোগদান করব, তখন আমি যোগদানের পূর্বে আমি এখানে ছদ্মবেশে আমি ডিপো ভিজিট করেছি, আমি গাড়ি কাউন্টার ভিজিট করেছি, আমি ছদ্মবেশে আপনি গাড়িতে উঠেছি, আমি যাত্রী সেজে বিভিন্ন জায়গায় আমি পদচারণা করেছি। পদচারণা করে আমি এখানে সমস্যাগুলো চিহ্নিত করেছি। আমি যেদিন যোগদান করি আমি 111টি সমস্যা চিহ্নিত করে এখানে এসে আমি যোগদান করেছি। অর্থাৎ 111টা সমস্যা যদি মাথায় নিয়ে যোগদান করি তাহলে তো একটা বিশাল ঘটনা, কিন্তু আমার সাহস ছিল যে আমি পারব। আর সমস্যাগুলোর মধ্যে তীব্র সমস্যা ছিল যেটা আপনার আর্থিক সংকট। সেকেন্ড সমস্যা ছিল যে আপনার গাড়ি বসে যাওয়া, যেহেতু এটা গাড়ির পরিবহনের উপরে ইনকাম নির্ভর করে, যে গাড়ি বসেই যাচ্ছে, অর্থাৎ গাড়ি দিন দিন কমে যাচ্ছে। আর্থিক সংকট তীব্র, কর্মকর্তা কর্মচারীদের বেতন নাই, আপনার
আমি ফেব্রুয়ারি মাসে যোগদান করেছি, মার্চ মাসে বেতন দিয়েছি আপনার কোন কোন ডিপোর অক্টোবর মাসের, কোন কোন ডিপোর নভেম্বর মাসের। এবং ক্ষেত্র বিশেষ আপনার কোন কোন ডিপোতে 4 মাস থেকে 6 মাস 7 মাস পর্যন্ত বেতন বকে। সেই প্রজেক্টের তাদের 6 মাসের বেতন বকে। পাওনাদারদের এমনকি আপনার স্টেশনের মাল বকেয়া, ল্যাপটপের টাকা বকেয়া, শুধু বকেয়া বকেয়া বকেয়া। এইভাবে আমরা একটা হিসাব করে দেখলাম যে আপনার 101 কোটি টাকা আমার দেনা, অর্থাৎ 101 কোটি টাকার একটা চ্যালেঞ্জ নিয়ে আমি যোগদান করলাম। এটা কিন্তু পরিশোধ করতে হবে 101 কোটি টাকা। আমার তখন অ্যাকাউন্টে ছিল 24 কোটি টাকা। আমার তৎকালীন চেয়ারম্যান মহোদয় উনি 24 কোটি টাকা রেখে গেছেন, কিন্তু 101 কোটি টাকা দেনা। বেতন 6 মাস 4 মাস বকেয়া। অর্থাৎ যদি 2 মাসের বেতনও দেওয়া হতো তখন কিন্তু, বা 3 মাসের বেতন দেওয়া হলে কিন্তু টাকা আর থাকতো না আসলে। যাই হোক, ওই সময় এগুলো পরিশোধ না করাই কিছু টাকা ছিল আর কি আপনার অ্যাকাউন্টে। আমি নিজে স্লোগান দিলাম আমার নিজের, এটা আমি কেন আমি জানি না। আপনার আমি বললাম যে এখানে আমি যেটা বুঝলাম মুদ্রা কথা 111টার যে সামারি আমি দেখলাম যে আমাকে আয় বৃদ্ধি করতে হবে, আর ব্যয় সংকোচন করতে হবে, আর সেবার মান বাড়াতে হবে। এই 3টে শব্দের মধ্যে আমি 111টা জিনিসকে আমি নিয়ে আসলাম। আর পাশাপাশি আরেকটা শব্দ বললাম যে আমার কর্মকর্তাদের উদ্দেশ্যে, যে গাড়ি বসার আগে ম্যানেজার বসে যাবে। অর্থাৎ গাড়ি বসতে দেওয়া যাবে না। যদি কোথাও কোনো গাড়ি আমার সময় বসে যায় তাহলে এর আগে ম্যানেজারকে আমি উঠে ফেলবো, মানে ম্যানেজারই সরে যাবে। এই 4টি কথা আমি মনে করি যে এই 4টি কথা আমাকে এই সফলতা, আমার সফলতা না, আমাদের বিআরডিসির যে বর্তমান যে সফলতা, সেই সফলতা আমরা পৌঁছতে পেরেছি। ইতিমধ্যে আমরা এখন যে অবস্থায় আমরা চলে আসছি যে আমরা প্রতি মাসের 1 তারিখে বেতন দিচ্ছি, বকেয়া বেতন পরিশোধ করেছি। 101 কোটি টাকার মধ্যে অলরেডি আমরা 70 কোটি টাকা পরিশোধ করেছি, এবং সেটা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে কোনো টাকা ব্যতীত, অর্থাৎ আমাদের নিজস্ব ইনকাম থেকে বেতন নিয়মিত করে তারপরে আমরা 101 কোটি টাকার মধ্যে 70 কোটি টাকা আমরা পরিশোধ করেছি। আমি এসে কিন্তু বৈশাখী ভাতা বকেয়া 9 মাস আগে 10 মাস আগে তাও পেয়েছি। এখন আমরা 1 তারিখে শুধু বেতন নয়, আপনারা জানলে খুশি হবেন, আমরা দীর্ঘ সরকার, আওয়ামী লীগ সরকার 98 সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য শান্তি বিনোদন ভাতা চালু করেছেন। 3 বছর পরে পরে একবার পায়, 3 বছর পরে পরে একবার পায়। আর সেই প্রতিষ্ঠান 2023 সালে প্রথমবারের মতো শান্তি বিনোদন ভাতা দেওয়া হলো। অর্থাৎ এখানে কথা ছিল যে এখানে বেতনই হয় না, আবার ভাতা কিসের। তো এখন আমরা দেখেন যে আমরা শান্তি বিনোদন ভাতা প্রথমবারের মতো দিলাম। তারা কিন্তু এক হিসাবে আরো যারা ওই সময় চাকরি হয়েছে তারা কিন্তু 7টা আরো 3 7 21 বা 3 আর 24 তারা পাওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু এগুলো তারা বঞ্চিত হয়েছে, বেতন হইতো না। এই বঞ্চনার যে একটা শিকার ছিল, এখানে কিন্তু নৈতিকতার একটা চরম অবক্ষয় ঘটেছিল। অর্থাৎ সবার মধ্যে একটা ছিল যে আমার তো বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য আমাকে কি করতে হবে। এখানে একটা অবস্থা ছিল যে চাকা কি করতে হবে, চাকা না কিনে পুরান চাকা লাগায় নতুন চাকার বিল করতে হবে, যন্ত্রপাতি না লাগাই বিল করতে হবে, এক গাড়ির যন্ত্রপাতি নিয়ে আরেক গাড়িতে লাগাইতে হবে। আপনার টাকা যেটা মানে হয়তো যে অপারেশন ইনকামটা আসতো, ইনকামটা জমা হতো না, ইনকামটা বিভিন্ন লোকের পকেটে ঢুকে যেত, ইনকাম যতটুকু হইতো দেখানো হইতো কম। এখানে আর্থিক স্বচ্ছতা চরমভাবে অভাব ছিল। আমি যদি আমার জনবলের হিসাবটা দিতে যাই আপনাকে, আমি এসে আপনার 6.5 কোটি টাকা বেতন পেয়েছি। অর্থাৎ আমাদের ওভারঅল 6.5 কোটি টাকা তখন বেতন লাগে, কিন্তু এই 6.5 কোটি টাকা বেতন হয় নাই। আর এখন এই মুহূর্তে আমার বেতন দাঁড়িয়েছে 10 কোটি টাকা। এখন 10 কোটি টাকা বেতন হয়, 10 কোটি টাকার উপরে, কিন্তু তখন 6.5 কোটি টাকা বেতন হয়নি। এখানে আমারও একটা প্রশ্ন যে অনেক সময় আমার নিজের মধ্যে উকি দিয়ে যে 18-19 সালে 1100 নতুন গাড়ি আসার পরে বেতন হলো না, আর এখন নতুন গাড়ি আসে নাই, পুরানো গাড়ি দিয়ে কিভাবে বেতন দেওয়া হচ্ছে, আমার মাঝে মধ্যে আমাকে অবাক লাগে। আবার তারপরে এত টাকা ইনকাম হচ্ছে, তারপরে সকল সুযোগ সুবিধা দিচ্ছি আমরা ইতিমধ্যে
শান্তিনিকেতন ভাতার কথা বললাম, আমরা কল্যাণ তহবিল চালু করেছি নীতিমালা করে। শ্রমিকদের অ্যাক্সিডেন্টে ধরে অসুখ বিসুখ হলে আমরা কল্যাণ তহবিল, সেটা আগেও ছিল, সেটা ছিল যে 15,000 টাকা পর্যন্ত বা 10,000 টাকা 2,000 টাকা পেত আর কি। এখন আমরা সেটাকে আমরা 3 লক্ষ টাকা দিচ্ছি আমরা, অর্থাৎ 15,000 টাকার জিনিসটাকে আমরা 3 লক্ষ টাকায় নিয়ে গেছি। একজন শ্রমিক যদি সে গুরুতর অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট করে, তার হার্টের সমস্যা হয়, আমরা তা দিচ্ছি। আমরা দাফন কাফনের জন্য 50,000 টাকা দিচ্ছি তাৎক্ষণিক নগদ, যে একটা লাশের সাথে, এবং লাশটা পরিবহন আমরা করি, অর্থাৎ বিআরসি তার বাড়ি, মনে করেন ঢাকা মারা গেছে, সে কুড়িগ্রাম যাবে, কুড়িগ্রামে আমরা লাশটা আমাদের অফিসার অথবা আমাদের স্টাফ দিয়ে আমরা তার লাশটা পাঠাবো, লাশের সাথে আমরা কিন্তু 50,000 টাকা দিচ্ছি। এখন আমরা তাদেরকে সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছি, যে সন্তানরা শিক্ষিত হইলে তার বাবা মার সফলতা। তো সন্তান, এখানে যে ঘটনা ছিল, তারা আমি আসার আগে তারা বাসা ভাড়া পেত না, তার সন্তানদের স্কুলে বেতন দিতে পারতো না, ভালো একটা স্কুলে পড়াতে পারতো না, যেহেতু বেতনের বা তাদের কোনো সুযোগ সুবিধার নিশ্চয়তা ছিল না। এখন সকল সুযোগ সুবিধার নিশ্চয়তা হওয়াতে তারা কিন্তু দেখেন আমার এখন তাদের অনেক ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় লেখাপড়া করতেছে। গত 3 বছরের মধ্যে আমরা অনেক টাকা বৃত্তি দিচ্ছি। আমরা গত 60 বছরে যে 3 বছর আগের যে 60 বছরে যে কল্যাণ তহবিলের যে টাকা, তার চেয়ে অন্তত 10 গুণ টাকা বেশি দেওয়া হয়েছে আপনার গত 3 বছরে। মানে এই জায়গাটি হলো মূল ফারাকটা আর কি। আপনার আমরা জনবল নিয়োগ দিয়েছি প্রায় 1000। ওই যে বেতন কিভাবে বাড়লো, আপনি আগে জনবল নিয়োগ দেওয়া হয়নি, যে জনবল নিয়োগ দিলে যেহেতু কর্পোরেশন সরকার বেতন দেবে না, এখন আমাকে কি করতে হবে, বেতন দিতে হবে। তো বেতন দিতে হলে লোক নিয়োগ দেবো না, কিন্তু ভাইটাল পোস্টগুলো, যে পোস্টগুলোতে অতি জরুরি ছিল লোক দেওয়া, সেখানে আপনি কোনো লোক নিয়োগ দেওয়া হয়নি। আমি এখন 1000 মেধাবী এবং তরুণ এবং যারা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবে, এই স্মার্ট বাংলাদেশের যারা এখন স্বপ্ন দেখতেছে, এই ধরনের এক জাগ বলে বল হবে 1000 লোককে আমি নিয়োগ দিয়েছি, যার মধ্যে আপনার বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা, এই মানে যেটা এই 3 বছর আগে আপনি কল্পনাই করতে পারতেন না, যে এখানে আমার যে 1000 নিয়োগের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার হয়তো দেখা যাবে যে এই আগে আপনার হাতে গুনলো আপনার যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা আপনার এই যে বুয়েট, চুয়েট, এগুলা তেমন হাতে গোনা হয়তো 2, 4, 5 জন পাবেন আপনি। কিন্তু আমার এখানে কিন্তু অলমোস্ট সবাই কিন্তু এখানে এই পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ এবং স্মার্ট, এবং তারা খুবই কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে আসে। আমরা এগুলো কেমনে সম্ভব করলাম? আমরা গত শনিবার একটা পরীক্ষা নিয়েছি। আমরা সকাল 7টায় আমরা প্রশ্ন করেছি, সকাল 11টায় ওখানে প্রশ্ন, ওখানে প্রিন্ট, ওখানে প্যাকেটিং সব করার পরে আবার ওখানে প্রশ্ন করা সত্ত্বেও আমরা কিন্তু প্রশ্নগুলা গাড়া করেছি। গাড়া করে কিন্তু তারপরে কিন্তু আপনার প্রশ্ন যে কক্ষে গেছে আপনার, আমরা সেখানে 7000 ক্যান্ডিডেট ছিল আপনার। আমরা 2টা ওয়েস্ট লেভেল ফ্লাওয়ার হাই লেভেল আমরা পরীক্ষা নিয়েছি। আমরা তারপরে আপনার রাত্র 11টার মধ্যে আমরা কিন্তু রেজাল্ট দিয়েছি, অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট আমরা 130 জন উত্তীর্ণ হয়েছে। 130 জন। এখানে দেখেন যে স্বচ্ছতার, অর্থাৎ এই যে 130 জন, আমরা দেখা যাবে যে এখানে 130 জনের অলমোস্ট 99% দেখা যাবে যে এখানে যোগ্যতা ছিল আইকম পাস, কিন্তু এখানে দেখা যাবে যে 99% আপনার মাস্টার্স এবং অভিজ্ঞ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসতেছে। মানে স্বচ্ছ নিয়োগ, যখন একটা দক্ষ জনবল তৈরি করা হয়, দক্ষ জনবল, যে আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার দেশে সোনার মানুষ আছে, আমার খাঁটি মাটি এবং খাঁটি এবং সোনার মানুষ আছে, সুতরাং আমরা পারবা সবকিছু করতে হবে, সবই সম্ভব। তো সুতরাং আসলে এখনো আমাদের সোনার মানুষ আছে, কিন্তু পরিচালনার অভাবের কারণে হয়তো অনেক জায়গায় সমস্যা হচ্ছে। এখানেও আমি যারা পুরানো তাদেরকে আমি একবারেই খারাপ বলবো না, কিন্তু তারা নষ্টের দিকে চলে যাচ্ছিল। তারা যতটুকুই ভালো ছিল তারা নষ্টের দিকে চলে যাচ্ছিল, কিন্তু তাদেরকে আবার ওই জায়গা থেকে ফিরিয়ে আনতে কিন্তু আমাদের অনেক, এটাই চ্যালেঞ্জ, আমার বড় চ্যালেঞ্জটা কিন্তু আমার এই জায়গায়, যে লোকটা চাকা বিক্রি করে ফেলতো, যে লোক গাড়ি বসাই ফেলতো, তাকে এখন গাড়ির যত্ন করানো, তাকে দিয়ে এখন গাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করানো এবং তাকে মানে স্ট্রেট লাইনে আনা, সঠিক জায়গায় তাকে আনা, এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ। তবে আমরা অনেকটাই সফল হয়েছি। আমি আপনাকে ব্যর্থহীনভাবে বলতে পারি, আমাদের যে 4,500 লোক আমাদের এখন কাজ করে, এর মধ্যে অলমোস্ট হয়তো 100 লোক বাদ ব্যতীত 4,400 লোকজন কিন্তু তারা পরিচ্ছন্নতার কাতারে চলে আসছে, এবং তারা কিন্তু তারা বিআরটিসিকে অন করে, এবং তারা সরকারের
যে ডেভেলপমেন্ট, সরকারের উন্নয়নের সাথে তারা সহযোগী, এবং তারা কিন্তু এখন কিন্তু আর তেল, চাকা, টায়ার মানে কোনো কিছুর দিকে তাদের কিন্তু আর কিন্তু এখন নজর নাই। তাদের এক কথায় এখন সঠিক বেতন পাচ্ছি, 1 তারিখে বেতন পাচ্ছি। যে প্রতিষ্ঠান 2 মাসে 1 মাসে বেতন পায়নি, এখানে আমরা জানলে আরো খুশি হবেন যে আমরা কিন্তু ডেইলি বেসিস, অর্থাৎ আমাদের ডেইলি বেসিস লোক নিতে হয়, কন্ট্রাক্টর, ড্রাইভার অনেক সময় নিতে হয় গাড়ির সংখ্যা অনুপাতে। আপনার সেখানে আমরা তাদের বেতন অর্থাৎ ডেইলি লেবারের যে লোকটা, ডেইলি বেসিস যে লোকটা, দৈনিক মজুরি, তারটা কিন্তু আর মাসের শেষে তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। মানে আমরা তারটা আমরা এনশিওর করতেছি, এবং প্রত্যেক কিন্তু অনলাইন। আমাদের যে আইসিটি উপদেষ্টা মাননীয় সজীব ওয়াজেদ জয় মহোদয়, যে উনি যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের যে ডিজিটালাইজড বাংলাদেশ, আমি এখন আমরা এই বিআরডিসিতে আমরা 100% এটার সুফল পাচ্ছি। আমরা এভরিওয়্যার আপনার কিন্তু ডিজিটালাইজড। আমরা এখানে বসে আমার গায়ে এখন রংপুরে কি কোন গাড়ির কাজ হচ্ছে, কি চাকা লাগাচ্ছে, কি আমরা এখান থেকে মনিটরিং করতে পারি। আমি 1250 গাড়িতে আমরা বিটিএস লাগাই দিচ্ছি, আমরা ভেহিকল ট্রেকিং সিস্টেম, গাড়ির স্পিড কত, গাড়িটা কোথায় আছে, কিভাবে যাচ্ছে, এখানে যে আমার ট্রিপ কত হচ্ছে, আমরা হিসাব, অর্থাৎ সবকিছু ডিজিটালাইজড, আমাদের পেপারস লেস হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে। আমরা এটাও কিন্তু, যেটা কিন্তু আপনি 3 বছর আগে কিন্তু জিরো বলতে পারেন, যে জিরোর দিকে ছিল। আপনি এমন একটা পরিস্থিতি জয়েন করলাম আমি একসাথে দিকে, যে পত্রিকার বিল আপনার 24 লক্ষ টাকা পত্রিকার বিল বকেয়া। আর আমার সময়ে এই 3 বছরে 1 টাকার পত্রিকার বিল আমি রাখি না। আমার প্রতি মাসের বিল আমি প্রতি মাসে দিয়ে দিচ্ছি, বরং বকেয়া আমি অনেক টাকা শোধ করতেছি। অর্থাৎ পত্রিকার বিল বকেয়া ছিল, আপনি স্টেশনারি বকেয়া, মানে শুধু বকেয়া আর কি আপনার পানা। 15 সালে আপনার সরকার প্যাসকেল দিচ্ছে। আপনারা জানেন যে সরকার সময় সময় কয়েক বছর পূর্ব ব্যবধানে আপনার আমাদের বেতন কাঠামো পরিবর্তন যেটা হয় এটা হয়, কিন্তু তাদের ফিক্সেশনটা, তার বেতন ছিল 15,000 টাকা মনে করেন, এই তার 15,000 টাকা বেতনটা হয়তো আপনার 20,000-22,000 টাকা হয়তো, এই ফিক্স এটা করা হয়নি, তার বেতনের হিসাবটা করা হয়নি। কিন্তু হিসাবটা করলে তার 22,000 টাকা বেতন দিতে হবে, ওই 15,000 টাকা ধরে সে এখন বেতন পেয়ে যাচ্ছে। আমি এখন এগুলো এসে সব শেষ করছি, মানে এখন তাদের হিসাব নিকাশ সব করা হয়েছে। এখন আমার বড় চ্যালেঞ্জ এখানে দাঁড়ায় গেছে যে এখন তো আমি তার 22,000 টাকা বেতন দিচ্ছি, সে এখন তার পিছনের যে এরিয়ার যে তার যে এখন বকেয়া দাবি করতেছে যে স্যার আমার তো এই যে আমার হিসাবে তো এখন আমি তো 4 লাখ 5 লাখ করে টাকা পাচ্ছি একজন। এটা আমার একটা বড় চ্যালেঞ্জ, হিউজ চ্যালেঞ্জ, যে আমি কেমন তার ন্যায্য পাওনাটা দিতে যাই, কিন্তু আমি তারা কিন্তু 15 সালের ঘটনা, কিন্তু এখন তার বেতন হয়ে গেছে এখন 22,000 টাকা। আর সে এই গত মাসে মনে করেন হিসাবের আগে বেতন পাইতো, সে পাইতো মনে করেন 16,000 টাকা। এখন যে এই টাকাগুলো দিতে গেলে আমাদের হিউজ একটা চ্যালেঞ্জ রয়ে গেছে, কিন্তু দিতে হবে, এটা কিন্তু তাদের ন্যায্য। স্যার, আমি আপনার এই চ্যালেঞ্জের কথাগুলো আমি আবার শুনবো, তার আগে আমি জানতে চাচ্ছি যে আপনি এখানে দায়িত্ব গ্রহণের প্রায় 3 বছর অতিক্রম হয়েছে। 3 বছর আগে আপনার এই চেয়ারে বা আপনার জায়গায় কেউ না কেউ তো দায়িত্ব পালন করেছে, অবশ্যই কোনো পলিটিক্যাল ব্যক্তি নন, তিনি অবশ্যই ক্যাডার প্রশাসন থেকেই। তো এই অনিয়মগুলো কেন হয়েছে একটু যদি আপনি ছোট্ট করে বলতেন। ধন্যবাদ। আসলে এখানে অনিয়ম তো আমি তো আমার পূর্বসূরীদেরকে অনিয়ম বলতে পারবো না। আমি যদি এক কথায় বলেন যে আমি এখানে আর্থিক শৃঙ্খলার অভাব ছিল। চলো, আর্থিক শৃঙ্খলার, যে প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা যত স্বচ্ছ, যত ভালো, সেই প্রতিষ্ঠান তত উন্নত। আর্থিক শৃঙ্খলা যেখানে নাই, এমনকি একটা পরিবারও দেখেন যে আর্থিক শৃঙ্খলা না থাকলে কিন্তু আপনার এটা নৈতিকতা থাকতে হবে, মোটিভেশন থাকতে হবে, ভিশন থাকতে হবে। সবচেয়ে বড় সমস্যা হলো এখানে কোনো ভিশন ছিল না, যে একটা জায়গায় দাঁড়াতে হবে। একটা ছেলে যখন লেখাপড়া শুরু করে সে কিন্তু একটা তার অল্প বয়সে কিন্তু একটা ভিশন থাকে, একটা যাই হবে, অথবা বাপ মা শেখায় যে তোমাকে ওই জায়গায় যেতে হবে, বা শিক্ষক শেখায় যে তোমাকে ওই জায়গায় যেতে হবে। কিন্তু এই বিআরডিসির কোনো ভিশন ছিল না। আমার মনে হয় যে বিআরডিসির একটা ভিশন ছিল যে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে। আপনি জানেন যে অনেক সময় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি 2022 সালে বলছেন, 27শে এপ্রিলে রেলওয়ে একটি প্রোগ্রামে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী যে এই বিআরডিসিকে কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য অনেকেই পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই বিআরডিসি কিন্তু বর্তমানে আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি যে সরকার সবসময় বিআরডিসিকে ডেলে দিয়েছে। 2018-19 সালে 1100 গাড়ি দিয়েছে। 1100 গাড়ি, নতুন গাড়ি আসার পরও আপনার কি জানে লাভ ট্যাক্সের কথা বেতন হয়নি, অর্থাৎ মাইনাস ছিল। তো এই যে এখানে আমি বলবো যে আর্থিক শৃঙ্খলার অভাব ছিল, ম্যানেজমেন্টের ঘাটতি ছিল।
ম্যানেজমেন্টের একটা মানে একটা এটাকে দায়িত্ববোধের অভাব বলতে পারি। আমি বলবো না যে এখন আমি তো আমার পূর্বসূরীকে আমি বলতে পারি না যে ওনার দায়িত্ববোধের অভাব ছিলেন। এখানে ম্যানেজমেন্টের হয়তো এখানে স্ট্র্যাটেজি কৌশল, এখানে আমি যে কৌশলে আগাচ্ছি সেই কৌশলটা হয়তো ওনারা ওইভাবে চিন্তা করেন নাই বা নেন নাই। মেনি ম্যান মেনি মাইন্ড। আর এনে পলিটিক্যাল লোকও ছিলেন 2009 সাল থেকে 13 সালে পলিটিক্যাল লোক ছিলেন, এর আগেও 2001 সাল থেকে 2006 সালে পলিটিক্যাল লোক ছিলেন। তো আমি পলিটিক্যাল ছিল কিনা, পলিটিক্যালি আর অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো বড় কথা না, কোন মানুষটা ছিলেন এটা ইম্পর্টেন্ট। যেটা আপনি আপনার বক্তব্যের উপস্থাপনায় যেটা শুরু করেছিলেন যে মানুষটা কেমন, মানুষটা কে, এটা সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসলো, এটা কিন্তু দিস ইজ নট ইম্পর্টেন্ট। যে একটা মানুষ বঙ্গবন্ধু সমসাময়িক সময় তো অসংখ্য নেতা ছিলেন, অনেক বড় বড় নেতা ছিলেন, কিন্তু লিড দিয়েছেন কিন্তু আমাদের জাতির পিতা আমাদের বঙ্গবন্ধু। আমাদের বঙ্গবন্ধু নাম বই আছে, আপনি দেখছেন যে আমাদের হুকা আমাদের বঙ্গবন্ধু, উনি কিন্তু 48 সাল থেকে লিড দিয়েছেন। এটা অনেকে মনে করে যে 7ই মার্চের হয়তো ভাষণ আর হলো দেশ স্বাধীন। নো, আপনি 48 সাল থেকে কিন্তু তিলে 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 কিন্তু ওনার নিজেকে বিলিয়ে দিয়ে তারপরে কিন্তু স্বাধীনতা 24 বছরের ফসল। আমি যদি বলি যে 24 বছরের বঙ্গবন্ধুর নিজের আত্মত্যাগ, নিজের পরিবারকে মানে অর্থাৎ মানে করে বঞ্চিত করে সকল কিছু দিয়েছেন এই আমাদের তৎকালীন সময় 7.5 কোটি মানুষের জন্য। তো সুতরাং আমরা কেন পারবো না? আমি কেন, আমি একটা স্কুলের প্রধান শিক্ষক কেন স্কুলটাকে ভালো করতে পারবো না? আমি যদি এখানে আপনারা জানেন, আপনি আমার সাথে একমত হবেন যে হামিদ আলী বিকারুন্নেসা স্কুলকে উনি পাঠিয়ে দিলেন। উনি দেখেন, উনি যখন বিকারুন্নেসাতে চলে গেলেন, উনি একটা সাউথ পয়েন্ট একটা একবারে নতুন একটা স্কুল করা হলো, একেবারে বেড়ে নিউ। যিনি সাউথ পয়েন্টের প্রতিষ্ঠাতা উনি আমার খুবই সুহৃদ এবং আমার খুব কাছের লোক। হ্যাঁ, ওনার বাড়ি কুমিল্লা। তো এখন ওই প্রতিষ্ঠানে শুনলাম যে 30,000-এর উপরে ছাত্রছাত্রী আপনার, এবং শিক্ষার মানও ভালো, লেখাপড়ার মান ভালো। তাহলে একটা ব্যক্তিত্ব বদলাই দিচ্ছে একটা প্রতিষ্ঠানকে, তাহলে কেন হবে না? দেখেন আমাদের মাননীয় মন্ত্রী, আমি যদি বলেন যে আমার সফলতা আমার যে স্যার আমার সফলতা আমার মাননীয় মন্ত্রী, আর অনুপ্রেরণা বা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু, আর দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানুষের দিকে, গরিবের দিকে, মানুষের যে খাবার আছে কিনা, কখন কি হবে, রাষ্ট্রের মানুষগুলোর যে মানে কিভাবে ভালো থাকবে, বঙ্গবন্ধু যেভাবে ভাবতেন মাননীয় প্রধানমন্ত্রী ঠিক সেভাবে ভাবেন। অর্থাৎ আমিও কিন্তু এখানে ভেবেছি আইসা যে প্রথমে দেখছি আমার বেতন নিশ্চিত করতে হবে, সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বেতন না দিয়ে বলতে পারবো না তুমি টাকা বিক্রি করো না, আমি এগুলো নিশ্চিত করি। এই সাহস কিন্তু আমার মাননীয় মন্ত্রীকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার সফলতা যদি আমি বলেন যে সম্পূর্ণটা আমি মাননীয় মন্ত্রীকে দিতে চাই, তারপরে আমার তৎকালীন সচিব এবং বর্তমান সচিবকে দিতে চাই। যে এই দুইজন সচিব এবং আমার যে মাননীয় মন্ত্রী, তাদের বলিষ্ঠ নির্দেশনা এবং তাদের কথাগুলোকে আমি বাস্তবায়ন করেছি। শুধু বাস্তবায়ন করতে যে সকল ধরনের সহযোগিতা আমি পেয়েছি এবং উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আমার মাননীয় মন্ত্রী মহোদয়। 22শে অক্টোবর উসমানী মিলনায়তনে কিন্তু বলেছেন যে বিআরডিসির চেয়ারম্যান এই আসার পরে এটা আমরা মুনাফায় চলে আসছি, লাভে চলে আসছি। তো এখন বলেন যে রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী আর আমার মাননীয় মন্ত্রী, আর দুইজন যখন বলেন যে এই প্রতিষ্ঠান পারবে, লাভে চলে আসছে, লাভ হবে, তো এখন তো আমাকে আরো কাজ করতে হবে, আমাকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। এই জন্য আমি বলি যে আমরা যাত্রা শুরু করেছি, আমরা হয়তো মাঝপথে এসেছি, কিন্তু বিআরডিসি আরো অনেক দূর যেতে হবে। তারপরে আপনি যেটা বলছিলেন যে ম্যানেজমেন্টের এখানে দেখেন যে এখানে যে বাজেট সিস্টেম, যে আর্থিক স্বচ্ছতা, একটা প্রতিষ্ঠানের যেমন আপনার গাড়িটা মেরামত করলো, মনে করেন যে 52-57 গাড়িটা মেরামত হলো, এই 52-57 গাড়িটা কি মেরামত হয়েছে কি হয় নাই, এটা আমাদের প্রধান কার্যালয় থেকে তদারকি করা হয়নি। এবং প্রধান কার্যালয়ে এই 52-57 গাড়ির কোনো ডকুমেন্টস ছিল না, কিন্তু এখন কিন্তু আমার প্রত্যেকটা গাড়ির ডকুমেন্টস আপনার আমার এখানে আছে। কোন গাড়ির চাকা লাগাইছে, কোন গাড়ির কি লাগাইছে, আপনার প্রতিটা মানে কিন্তু নট অনলি ম্যানুয়ালি, আপনার ডিজিটাল স্টোর আছে। আপনি এই মুহূর্তে আপনাকে আমি গাড়ি দেখাই দিতে পারবো। স্যার, আমরা বিআরটিসির বর্তমান চলমান উন্নয়ন কার্যক্রমগুলো আমরা জানার চেষ্টা করব। কিছু বিষয় আছে আমরা সেগুলো একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি বিআরটিসি মৃত পর্যায়ে ছিল,
হ্যাঁ, যেটা আমরা সবাই জানি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে বারবার এই বিষয়গুলো উঠে এসছে, কিন্তু এগুলো কখনোই সুরাহা বা সমাধান হবার চেষ্টা করা হয়নি। কিন্তু আপনি বিগত 3 বছর যাবৎ বর্তমান সময় পর্যন্ত আপনি বিআরটিসি কে একান্ত নিজের ছেলের মতো করে আপনি এই বিআরটিসি কে নতুন ভাবে ঢেলে সাজিয়েছেন। সেটা আমরা আরো ভালো করে জানবার চেষ্টা করব, কিন্তু কিছু বিষয় আমি জানতে চাই এবং দেশবাসীকে জানাতে চাই, যেরকম সেটি হচ্ছে বিআরটিসি কোনো সেবা যদি চালু হয় হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার চাহিদা মাফিক যানবাহন ক্রয়ের মাধ্যমে সংযোজন করা হলেও দ্রুত কেন আবার বিকল অচল হয়ে পড়ে, আবার অবহেলা আর কার্যকর রক্ষণাবেক্ষণের অভাবে কোনো বাস অচল হয়ে ডিপোতে গেলে সেটি আর রাস্তায় ফিরে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটু কেন হয়? ধন্যবাদ। আসলে তো আপনি যেটা বলছেন ওই 111টা সমস্যার মধ্যে যদি আমি সামারাইজ করি, এই সমস্যাগুলো হলো আপনার 10, 12, 15তে চলে আসবে। আপনি যে পয়েন্টগুলো বলছেন আসলে আমরা এগুলাতে কাজ করেছি। যেমন যে গাড়ি ডিপোতে নষ্ট হয়ে গেলে সেই গাড়ি আর ফেরত আসে নাই। ওই যে বললাম যে গাড়ি বসে যাওয়ার আগে ম্যানেজার বসে যাবে। এখন আমার স্লোগান হলো আপনার, কিন্তু আবার অনেকেই বলে থাকেন যে বিআরটিসির পক্ষ থেকে যে বাসগুলো ক্রয় করা হয় সেগুলো নিম্ন মানের, এজন্য অতি দ্রুত অচল হয়ে যায়। একটা করে আসছি। আমি যে উদাহরণ দিয়ে বলি, আপনি বাজারে গেছেন, বাজারে ইলিশ মাছ এই দোকানে আছে, ওই দোকানে আছে, মাছ তো ইলিশ মাছই। এখন কোন ইলিশ মাছটা আপনি কিনবেন, একটা পচা একটা হলো ভালো, এখন এটা দেখার দায়িত্ব তো আপনার। আপনি পচা মাছ কি আপনি নেবেন? আপনি জেনে শুনে আপনি নিতেও পারেন। আপনি যদি বাসার আপনি যদি মালিক না হয়ে যদি আপনার বাসার যদি কোনো অ্যাসিস্ট্যান্ট হন, আমি বলবো না চাকর বলবো না, আমি বলবো যে সহায়ক যদি কোনো ব্যক্তি হন, সে তো মনে করি ইলিশ মাছ তো আমি খাবো না। সুতরাং এটা যারা খাবে, বরং আমি 10টা টাকা সেভ করি, 20টা টাকা সেভ করি। আমি আপনাকে ওইভাবে উদাহরণ দিয়ে বললাম যে ঘটনাটা হলো যে আপনি যদি দোষী, আমি যে কি জানে গাড়ি খারাপ করে আমাকে করে দিচ্ছে, কি জানে পোস্ট করছে, আমি এটা 100% একমত না। একটা হলো যে গাড়ি দেখে আনার দায়িত্ব আমার। যেমন এইবার আমরা বলতে পারি আমরা কুরিয়ার থেকে 340টা গাড়ি ক্রয়ের আমাদের এখন আমরা কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করতেছি আগামী মাসের মধ্যে প্রথম দিকে আমরা হয়তো টেন্ডারে চলে যেতে পারবো। কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া চলতেছে। আপনারা দেখবেন যে অত্যাধুনিক গাড়ি আসবে এবং কুরিয়ার থেকে, এবং সেখানে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে হবে। এবং আমরা নিজেরা এত বার্গেনিং করতেছি, আমরা তাদের সাথে আমি এই পর্যন্ত 20টা মিটিং করেছি। প্রত্যেকটা মিটিং আমরা কোয়ালিটির ব্যাপারে নো কম্প্রোমাইজ। আমরা এখন থেকে আমার ওই গাড়িগুলা 20 বছর চললে স্পেয়ার পার্টস কি হবে, স্পেয়ার পার্টস কিভাবে পাবো, স্পেয়ার পার্টস মানসম্মত পাবো কিনা, আমরা দফায় দফায়, তারপর আমার গাড়ির সিট কেমন হবে, আমার গাড়ির লাগেজ কম্পার্টমেন্ট কেমন হবে। যেমন তারা এক পর্যায়ে বলে যে আমরা আমাদের গাড়ির দেশে লাগেজ কম্পার্টমেন্ট নাই, আমরা সেটা দিতে পারবো না। তখন আমরা বললাম যে না, লাগেজ কম্পার্টমেন্ট ছাড়া আমি গাড়ি নেবো না। আমার একটা যাত্রী কক্সবাজারে যাবে, তো আমার তো লাগেজ কম্পার্টমেন্ট লাগবে, অন্য দেশের বাড়িতে আমি নেবো না। অর্থাৎ আমরা, আপনি যেটা বলছেন ঠিক এই জায়গাগুলোতে আমরা হাত দিচ্ছি, এবং হাত দিয়ে এখন আমার মতো করে দিতে হবে। আমরা যেভাবে আনবো, আমরা কোয়ালিটি এবং কোয়ান্টিটি যাই কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। এবং দেখবেন যে এইবার গাড়ি আসলে, এখন আসেন আপনি আরেকটা প্রশ্ন করছেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলি আর যেভাবে বলি, আমি বলছি গাড়িগুলো আপনাদের সন্তান। আপনি কিভাবে মিলে গেল আমি জানি না। আমি প্রায় মিটিং এ বলি এই গাড়িগুলোকে সন্তানের মতো নার্সিং করেন, টেক কেয়ার করেন। গাড়িগুলো আপনাদের সন্তান, সন্তান যেমন বড় হয়ে সেরে আপনাকে খাওয়াবে পড়াবে, এই গাড়িগুলো টিকে থাকলে আপনাদের বেতন হবে। আমি সেই মোটিভেশনটা করতে সচেষ্ট সবসময় করে যাচ্ছি, কিন্তু 100% সফল হয়নি। আপনি বিআরটিসি কে যেরকম সন্তানের মতো মনে করেন, ঠিক তেমনি তারা গাড়িগুলোকে সন্তানের মতো মনে করে। সন্তান যেমন বড় হয়ে আপনি চাকরি করে আপনাকে লালন পালন করবে, তো গাড়িগুলো তো আপনি ঠিক থাকলে আপনি বেতন পাবেন, শান্তি ভাতা পাবেন, সব পাবেন। এতে কিন্তু আমার কিন্তু টেকনিশিয়ানরা এখন আসেন যে এখন আমার টেকনিশিয়ানরা এখন অত্যন্ত দক্ষ। আমরা দেখেন 7 কোলা গাড়ি একদিনে বানাই ফেলছি, এলিভেটেড আমরা অত্যাধুনিক গাড়ি চালাচ্ছি, আমরা পর্যটন গাড়ি বানাই ফেলছি, কক্সবাজার পর্যটন সার্ভিস চলতেছে, চিটাগাঙ্গে পর্যটন সার্ভিস চলতেছে, এলিভেটেড চলতেছে। বাণিজ্য মেলায় দেখবেন যে শুক্রবার শনিবার গেলে আপনি দেশটা পুরো বিআরটিসি গাড়ি দিয়ে চলে। আপনি দেখেন শত শত গাড়ি এখানে আপনি লাইন ধরে দাঁড়ায় আছে, সব জায়গায় যাচ্ছে। যাত্রীদের কি স্বাচ্ছন্দ্য, আপনার মহিলারা রাত 12টার সময় বিআরটিসি গাড়িতে নিরাপদে আসতেছে, কোনো হ্যারাস নাই। কোন একটি মহিলার গায়ে হাত দিছে আপনি বলতে পারবেন না। আমরা এত শক্ত ম্যানেজমেন্ট আমরা পরিচালনা করি। রাত 12টার মধ্যে আমার সিনিয়র লেভেল অফিসাররা গাড়ির দরজার মধ্যে দাঁড়ায় থাকে যে একটা মেয়ের গায়ে যেন কেউ যেন হাত না দিতে পারে, যে কন্ট্রাক্টটা তো অনেক সময় তো ধাক্কা দিয়ে তোলে, কিন্তু বিআরটিসির গাড়িতে কিন্তু এগুলো পাবেন না আপনি। আমি আমার কর্মচারীদের আমি তাদেরকে দীর্ঘ 12 বছর পরে আমি পোশাক দিছি 2 সেট করে,
কারিগরদেরকে আমি একবার চমৎকার গেঞ্জি দিছি, সুতির গেঞ্জি দিছি, তারা যেন পরে, তাদের জুতা দিছি, তাদের সেফটি বক্স এই প্রথমবারের মধ্যে দেওয়া হয়েছে, হেলমেট সহ, আপনার তাদের চশমা, তাদের ব্লাড প্রেশার মেশিন, ডায়াবেটিস মেশিন, ওষুধ পত্র, আমরা ডাক্তার নিয়োগ সব করেছি আমরা। অর্থাৎ প্রথম হলো যে আপনার কল্যাণ, আপনার যদি কল্যাণ নিশ্চিত হয় আপনি কাজ করবেন না কেন, আমরা কল্যাণ নিশ্চিত করছি। আর এখন হলো যে তুমি আমাকে তোমার বলতে সকল, আজকে আমি বলেছি একটা কথা যে প্রশিক্ষণ বলতে এখানে কিছু হতো না, আপনার প্রশিক্ষণ হতো নিজের টাকাতে খেয়ে এসে প্রশিক্ষণ দিতে হইতো। আর সেই প্রশিক্ষণ আমি 30 দিনের আবাসিক প্রশিক্ষণ দিচ্ছি আপনার, একটার পর একটা ব্যাচ হচ্ছে আপনার, এবং 30 দিন আবাসিক, খাওয়া থাকা, তাদের বিনোদন, এখনো ট্রেনিং চলতেছে, আপনি তাদের গেলে দেখবেন 30 জনের। এবং সেখানে আমরা কি করছি, স্পেশালাইজড ডেন্ট মিস্ত্রি হচ্ছে, পেইন্ট হচ্ছে, বডি হচ্ছে। এখানে আমি আসার আগে আপনার কোনোদিন একটা বডি মিস্ত্রি আমার ছিল না, পেইন্ট মিস্ত্রি ছিল না, আমার এসি মিস্ত্রি ছিল না। তারা আমার টেকনিশিয়ানের বেতন নিচে থেকে, কিন্তু তাদেরকে দক্ষতার সাথে নিয়োগ দেওয়া হয়নি, তাদেরকে দক্ষ করে তোলা হয়নি। আমার বাইরের থেকে আউটসোর্সিং করে আমার সব কাজ করতে হয়েছে, সব টাকা চলে গেছে আউটসোর্সিং এর বাইরে। আর এখন আমি পিপিআর এর মাধ্যমে, পিপিআর আইনের মাধ্যমে সকল ক্রয় করা হচ্ছে। আমি যেটা বলছিলাম আর্থিক স্বচ্ছতা, সকল ক্রয় এখন পিপিআর এর আওতায় নিয়ে আসছি। এর আগে যেটা ছিল, আমি আসার আগে আপনার আগে হয়েছে আপনার টাকা খরচ, পরে হয়েছে অনুমোদন। আর এখন হলো অনুমোদনের আগে কেউ টাকা খরচ করতে পারবে না। এখন বললে আসলে এটা ওগুলো হিসাব নিকাশ, আপনি যেটা বলছিলেন যে আমরা গাড়িগুলোকে নার্সিং করতেছি, এখন আমরা মেইনটেনেন্সটাকে ওই পর্যায়ে নিয়ে গেছি আপনার, যে যদি এই ধারাটা চলে, বিআরটিসির বহরের কোনো গাড়ি 20 বছরের আগে অ্যাক্সিডেন্ট ব্যতীত 20 বছরের আগে কোনো গাড়ি বিআরটিসির বহর থেকে হারাবে না। আর আগে যেখানে 2 বছরের মাথায় গাড়ি হারিয়ে গেছে আপনার, আমি এসে দেখলাম আপনার 18 সালের গাড়ি, 19 সালের গাড়ি, মানে 21 সালে নাই। বসা কেন? বসা না, ইঞ্জিন নষ্ট, চাকা নাই, ইটা নাই। কোনো গাড়িতে আপনাদের ঢাকা শহরে ফ্যান ছিল না, আমি প্রত্যেকটা গাড়িতে ফ্যান শুরু করেছি। আপনি গাড়ি দেখছেন যে আমি আসার আগে দেখলাম যে রাস্তার মধ্যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে পড়ে রয়েছে। আপনি আল্লাহর রহমতে এখন বলতে পারবেন না যে একটা গাড়ি বিআরটিসি স্টার্ট বন্ধ হয়ে পড়ে আছে। তো এই কাজগুলো কিন্তু সবগুলো আমার লোকজন করতেছে, আমি তাদেরকে দক্ষ করে ফেলছি, আমরা তাদেরকে ওনারশিপও দিচ্ছি, সব করতেছি। কিন্তু যিনি আসবেন, স্টিয়ারিং যিনি ধরবেন, যদি বর্তমান যে জায়গায় আছে এই জায়গায় যদি আপনার এতটুকু থাকে, আপনি বিআরটিসি আর কোনো পিছনে ফিরাবে না, বিআরটিসি কোনো লসে আসবে না। এখন কিন্তু সামনে যে 340টা গাড়ি আসবে, সেখানে তো টাকার প্রচুর ইনকাম হবে আপনার, শুধু বেতন কেন আপনার। আরো যদি আমরা এখন অর্গানোগ্রাম 90 সালের পরে অর্গানোগ্রামে হাত দিয়েছি। আমরা যে একটা বাইরে একটা কথা আছে যে বিআরটিসি তার গাড়ি লিজ দেয়, অন্যরা গাড়ি চালায়, আমরা আস্তে আস্তে লিজ বন্ধ করে দিচ্ছি, নিজের গাড়ি নিজে চালানোর সক্ষমতা। কিন্তু এই সক্ষমতা অর্জন করতে হলে আমার এখন অর্গানোগ্রাম পরিবর্তন করতে হচ্ছে, প্রয়োজনমালা পরিবর্তন করতে হচ্ছে। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে গত 1.5 বছর পরিশ্রম করে আমরা 17,000 লোকের জনবলের কাঠামো ঠিক করে আমরা প্রস্তাব পাঠাইছি। আশা করি যে আমরা দেখেন এখন 6,000-এর জনবল আছে, 6,000-এর জায়গায় এখন 17,000 জনবল লাগার কথা। 8টা ডিপো ছিল, এখন 34টা ইউনিট হয়েছে। 8টা ডিপোর থেকে 34টা, ওই 8টা ডিপোর লোক দিয়ে এখন 34টা চালাচ্ছি আমি। এখন আসলে আমরা কোথায় হাত দিচ্ছি? এই এতক্ষণ বললাম বাস নিয়ে কথা বললাম, এখন আমরা কিন্তু আমি কিন্তু বাস নিয়ে বিআরটিসি বেঁচে থাকুক, এটা আমি খুব বেশি চাই। স্যার, বাসের বিষয়টা আরেকটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে সম্ভবত আমি যতটুকু জানতে পেরেছি যে বিআরটিসির পক্ষ থেকে বিমানের যাত্রীদের নেওয়ার জন্য আমরা এখন চাচ্ছি যে সেবা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কিন্তু বিআরটিসি লাভ করবেই না, সেবা দেবে। সেবা দেওয়ার পরে লাভ হলে হবে, না হলে এটার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। এখন আমার মন্ত্রী মহোদয় তাই বলেন, আমার মন্ত্রী মহোদয় এখনো গাড়ি দেখে, এত নম্বর গাড়িটা কি হয়েছে, চেয়ারম্যানকে বলো এই চেয়ারম্যানটা এই গাড়িটা আরো সুন্দর করতে হবে। মানে বুঝেন যে মন্ত্রী মাননীয় মন্ত্রী, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমার এই মাননীয় মন্ত্রী ওদের কথা আন্ডারে কাজ করতেছি, আর এবং আমাদের বর্তমান যে সচিব অত্যন্ত স্বচ্ছ মানুষ, ওনার আন্ডারে কাজ করতেছি। তো এখন দেখেন যে আমরা এই সেবাগুলো বাড়াচ্ছি। সেবাগুলো কিভাবে বাড়াচ্ছি? দেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন চালু হলো, মানুষের মধ্যে একটা বিশাল একটা হাহাকার যে আপনার পাবলিক পরিবহন নেই, বড় গাড়ি নেই। আমরা কিন্তু বিআরটিসি চালু করে দিলাম, 8টা গাড়ি দিয়ে চালু করলাম, 16টা গাড়ি আমার চলে। সাতকুলা গাড়ি তো মনে হচ্ছিল যে না, ওই সময় যদি মেয়র একজন সাবজয়ী হলো যে সাতকুলা গাড়ি যদি না চালানো যায় ইউরোপের মতো, তাহলে কি হবে? যে একটা বিশাল একটা খুব তৈরি করার মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছিল আপনার। সেটা কিন্তু আমরা কভার করছি, কিন্তু আমরা 24 ঘন্টায় আমাদের টেকনিশিয়ানরা কিন্তু আমরা করছি, তাদেরকে আমরা পুরস্কারও দিচ্ছি। আপনি আরেকটা জিনিস, আমাদের আর্টিকুলেট গাড়ি দেখছেন পূর্বাঞ্চলে 2 কম্পার্টমেন্টের গাড়ি, সেই গাড়িগুলো হারিয়ে গেছিল, বসে গেছিল সব গাড়ি। আমি সেই গাড়িগুলোকে নতুন আকারে নিয়ে আসছি। এটা বন্ধ হওয়ার মূল কারণ ছিল এটা রাবার বেলুস বলে মাঝখানে যে এটা আমদানি করতে হবে 34 লাখ টাকা দিয়ে।
তো এখন সব নষ্ট হয়ে গেছে গাড়িগুলা। কারণ 34 লাখ টাকা দিয়ে আমদানি করিয়া আরো 10 লাখ টাকা লাগবে অন্য কাজে, তো 40 লাখ টাকা খরচ করে গাড়ি তুললে কি হবে? এই জন্য করে তুলে নেই, সব গাড়ি ফেলাই দিচ্ছে, মানে আর বাঙালি দরে বিক্রি হবে আর কি। আমি এসে অবস্থা পাইলাম, আমি তখন আমার মাথায় নিলাম, আমি তো এখন 34 লাখ টাকা আমদানি করে তো আসলে লাভজনক হবে না, কি করা যায়? আমার কথা হলো যে গাড়িগুলোকে তুলতে হবে। আমি মাথায় আলি ঘুরে, তখন আমি আমার ইঞ্জিনিয়ারকে বললাম, সবাইকে বললাম যে না দেখেন কি করা যায়, যে জিঞ্জিরাতে তো কত কিছু বানাই ফেলে, কোরআনটা অন্তে নাকি অনেক কিছু হয়ে যায়, তাহলে আমরা কিছু করতে পারি কিনা দেখেন না, একটু কিছু করে 2-4 লাখ টাকার মধ্যে কিছু করতে পারি কিনা, তুলে তো গাড়িগুলোকে তুলতে পারি। আপনি শুনলে খুশি হবেন, আমার ইঞ্জিনিয়ার আছে, একজন মহিলা ইঞ্জিনিয়ার আছে, সে জিএম এখন, মানে তার তত্ত্বাবধানে তৎকালীন আমাদের কর্নেল সাহেব কাজ করছে। আমাদের এই মাত্র 41,000 টাকায় এটা আমরা বানাই দিচ্ছি। আমরা 41,000 টাকায় 34 লাখের পরিবর্তে আমার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানরা এটা বানাই ফেললো। এখন আমরা 25টা গাড়ি অন রোডে নিয়ে আসছি, আরো 5টা গাড়ি আমরা আরো আনবো, পর্যায়ক্রমে আরো 10টা আনতে পারবো, 40টা গাড়ি। দেখেন আপনাকে যে গাড়ি আরো 2 বছর আগে বসে গেছিল, আমি আসার আগে বসেই গেছিল সব গাড়ি, এমন গাড়ি তো আপনি দেখেন যে মনে হবে যে নতুন। বলে ওই যে আমি হলিডে ড্রিম হলিডে পার্কের পিকনিকে গেছিলাম গত শুক্রবারে, আমাদের সচিব মহোদয় গেছিলেন, সচিব মহোদয় ছিলেন একসাথে। ওই বলতেছে, মালিক বলতেছে যে বিআরসির গাড়ি আপনি চেয়ারম্যান আসার পরে নতুন নতুন গাড়ি আনছেন, তো গাড়িগুলো খুব ভালো, এবং নতুন গাড়ি আনাতে বিআরসির প্রতি মানুষের খুব আস্থা ফিরছে, বিআরসির গাড়িতে মানুষ উঠে, আপনি নতুন গাড়ি আনছেন। তখন তো আমার সচিব মহোদয়, সচিব ভাবিও ছিলেন, বললো যে নতুন গাড়িতে একটা আসে নাই, সব তো পুরান গাড়ি নতুন বানানো হয়েছে। তো বলো কিভাবে সম্ভব? এবং এই যে সম্ভব হয়েছে দেখেন প্রথমে। এখন তো আমি পুরো বোর্ডে একটা দেখাইতে লাইভ রেডি করে একটা, যে আপনি দেখবেন এখানে লাইভ দেখবেন যে আপনার পুরা গাড়ি মনে হবে যেন এটা একটা মানে একেবারে শের ধরে বিক্রি হবে। আমি আপনাদের দেখাবো এখানে, সেই গাড়িটা একবারে নতুন রূপে বের হবে আমার এখান থেকে, আমার ওয়ার্কশপ থেকে। আপনার আমাদের তেজগাঁ আপনার ওটা 12 সালে বন্ধ করে দিল, আপনার অত্যাধুনিক ওয়ার্কশপ 12 সালে কেন্দ্রীয় কারখানা, যেটা সমন্বিত কেন্দ্রীয় কারখানা জায়গা করে দিয়েছিল, এটা বন্ধ করে দিল আপনার। সেই কারখানা আমি চালু করছি আমি এসে 4 মাসের মাথায়। সেই কারখানা আমার ল্যাবরেটরি। আপনি টেকনিশিয়ান তৈরি করবেন, ক্লাসে পড়াই তো আপনি টেকনিশিয়ান তৈরি হবে না। আপনার যিনি ডেন মিস্ত্রি হবে, শুধু কি ক্লাস পড়াইলে হবে? আমাকে তো প্র্যাকটিক্যাল করাইতে হবে। প্র্যাকটিক্যালের জায়গা কোথায় আমার? আমি ওই কারখানা চালু করলাম, কারখানাকে 1 বছরে সাজাইলাম, বন্ধ হয়েছে 12 সালে। সাজাইয়া যেমন মেডিকেল কলেজের যেমন আর ডাক্তারি পড়ার জন্য যেমন মেডিকেল কলেজ লাগে, আমি সেটা কলেজ বানাইলাম, মানে ল্যাবরেটরি বানাইলাম। এখন তখন আমি 1 বছর পরে যে ট্রেনিং শুরু করলাম, যে এখন আমার এখানে আসে তুমি কি করো, ড্রেন বানাও, ড্রেন করো, পেইন্ট করো, এসি করো। তখন আপনি দেখবেন এখানে যে এখন আমার সেখানে পর্যাপ্ত গাড়ি, প্রতিনিয়ত 12 থেকে 14টা একবারে গাড়ি, মানে ভাঙ্গা গাড়ি আপনার নতুন হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু ব্রাহ্মণ লাইব্রেরি আপনারা জানেন যে ইতিমধ্যে এখন বইমেলার সামনে পাবেন। এটা কিন্তু আমাদের একটা সেবার একটা বড় জায়গা। আমাদের সেবা বলতে কি, যে মানুষকে দেখানো যাবে বই পড়া, আমরা সেখানে ওয়াইফাই সংযোগ সহ, ল্যাপটপ সহ, আমরা বঙ্গবন্ধুর যে জীবনী, যেটা পুরো জীবনী বিশালতে আমরা পুরোটা কিন্তু আমরা একটা গাড়ির ভিতরে কিন্তু আমরা তুলে ধরছি। এটা হচ্ছে পরিবহন সার্ভিসের পাশাপাশি একটা সেবা, ভিন্ন রকম একটা আয়োজন, ভিন্ন রকম সেবা। যেমন এটা তো একটা ভিন্ন রকম, মানে যেমন যে এই পর্যটন কক্সবাজার, এটা কিন্তু আসলে পরিবহন না, এটা কিন্তু ছাদ খোলা গাড়িটা তৈরি করা হয়েছে, এটা হলো কিন্তু সেবা, যে লাভ আমার পরে হবে। কিন্তু এটা কিন্তু বেসরকারি কোনো পরিবহন কিন্তু এইভাবে কিন্তু আগে আসে না, সরকারি পরিবহন আগে আসে। অর্থাৎ বিআরটিসি একটা জায়গায় সীমাবদ্ধ না থেকে নান্দনিক আরো আছে, আরো অনেক জায়গায় আসছে। আমরা এই যে বিমানবন্দরে দেখেন বিভিন্ন দেশে আপনার যাত্রী নেমে বাসে উঠে অল্প টাকায় যেতে পারবে এবং তার লাগেজটা যেন থাকতে পারবে। হঠাৎ এই ধরনের চিন্তা চেতনা মাথায় আসলো কি, বিমানের যাত্রীদেরকে আনা নেয়া, এটা আগে কখনো ছিল না। এটা মানে এখন তো এটা আমাদের মাননীয় সচিব মহোদয়, আমাদের সম্মানিত সচিব মহোদয়, আমাদের যে দেবী চকের যে আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনার সাথে মানে 1-to-1 আলাপ হয় কোনো একটা প্রসঙ্গে, তখন আমাকে ফোন করেন যে এটা সম্ভব কিনা। আমি কিন্তু নো বলি না কোনোটাই। এটা ইনোভেশন আইডিয়া এবং বঙ্গবন্ধু লাইব্রেরিটা কিন্তু আমাদের সচিব মহোদয়ের ইনোভেশন। কিন্তু আমি কাজগুলো আমি করেছি, কিন্তু ইনোভেশন কিন্তু এটা আমি ক্রেডিট দিতে হয় আমার সচিব মহোদয়ের। আমরা যখনই কোনো ইনোভেশন আইডিয়া আসতেছে, পর্যটন সার্ভিস, পতেঙ্গা সার্ভিস, এই সার্ভিস, অর্থাৎ যতগুলো ইনোভেশন আসতেছে, আইডিয়া আসতেছে, সবগুলো আমরা বাস্তবায়নের দিকে যাচ্ছি। আমরা এই জন্য আমরা বাসটা নিয়ে বোধহয় আর না বলি, বাস তো অনেক বললাম। এখন আমরা বাস কোনোদিনই বাসের থেকে লাভ এই বিআরটিসি করতে পারে নাই। এখন বাসের থেকে প্রতিনিয়ত লাভ হচ্ছে। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আরো অনেক ক্ষেত্র আছে আপনার, কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি যে আপনি আসার পর থেকে বিআরটিসিতে
যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং ড্রাইভার বৃন্দ আছে তাদের বিশেষ প্রশিক্ষণের উপর আপনি নানান কর্মসূচি গ্রহণ করেছেন, এই বিষয়টুকু যদি যে আপনি একটু প্রশিক্ষণ দান বিস্তারিত করে আসতে এই যে আসতে জানতে যাচ্ছিলাম চাচ্ছি। আমি এখন আপনার যদি বলি আমি এখন বিআরসি থেকে কিভাবে দেখতে চাই, মানে বা কিভাবে দেখা উচিত। বিআরসি বাস দিয়ে টিকে থাকবে, আমি কথাটা বলছিলাম এটা না। প্রশিক্ষণ হবে নাম্বার 1, বিআরসির প্রশিক্ষণ হবে নাম্বার 1। প্রশিক্ষণ দিয়ে বিআরসি মানুষের কাছে সমাদৃত হবে, মানুষ চিনবে বিআরসি কে প্রশিক্ষণের মাধ্যমে। সেকেন্ড আমরা বলতে যাচ্ছি ওয়ার্কশপ, থার্ড বলতে যাচ্ছি বাস, 4 নম্বর বলতে যাচ্ছি ট্রাক। প্রশিক্ষণ কিভাবে, আমরা ইতিমধ্যে আপনার 24টি প্রশিক্ষণ ইনস্টিটিউট অফ সেন্টার আমরা চালু করেছি। এরা ছিল প্রথম উদ্দেশ্য ছিল ড্রাইভিং এর আমাদের সক্ষমতা ছিল কত, সারা বাংলাদেশে মিলে আমরা 1000-1500 একদিনে আমরা ট্রেনিং করার মতো আমাদের সক্ষমতা ছিল। এখন আমরা আশা করতেছি আমাদের যে অবয়বে আমরা ট্রেনিং সেন্টার এবং ইনস্টিটিউট সাজাই ফেলছি আমরা, এবং স্মার্ট ক্লাসরুম, এসি ক্লাসরুম, মানে বসার জায়গা, স্মার্ট মানে ডিজিটাল টিভি থেকে ধরে আমরা আপনি একটা মনে হবে যেন একটা ইউনিভার্সিটি না, যে অত্যাধুনিক মানে বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের মতো কিন্তু আমরা রুমগুলোকে কিন্তু আমরা ডেলে সাজাইছি আমরা, মানে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো। এখানে আপনি দেখবেন যে চমৎকার একটা রিসেপশন রুম আছে, যে একজন স্মার্ট রিসেপশনিস্ট আছে, অর্থাৎ শিক্ষা বা প্রশিক্ষণের পরিবেশ যেন থাকে। এবং আমরা পিডিসির আদল আপনার জন্য যে আমাদের যে ম্যাজিস্ট্রেটদের পুলিশের যাদের বুনিয়াদী প্রশিক্ষণ হয় ক্যাডার সার্ভিসের, আমরা ওইটার মতো করে সাজাচ্ছি সব। মানে একজন ড্রাইভারের প্রশিক্ষণ, ড্রাইভার যে রুমে বসে প্রশিক্ষণ নিচ্ছে ওই রুমটা একজন ম্যাজিস্ট্রেটের যে রুমে বসে যে আদলে বসে সে ট্রেনিং নিচ্ছে, আমার ড্রাইভারও ওই আদলে বসে নিচ্ছে, সে ফ্লেভার পাচ্ছে, তার রুচির পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু সে বাসের পরিষ্কার পরিচ্ছন্নতা সে। আমার এটা উদ্দেশ্য হলো যে তুমি যে এত সুন্দর রুমে তুমি ক্লাস করে গেলা, ট্রেনিং করে গেলা, তোমার বাসটা কি তুমি সুন্দর রাখবে না, বাসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না, বাসের সার্ভিস দেবে না, এখানে এসে তুমি যে সুন্দর ড্রেস দিয়ে ট্রেনিং করতেছো তুমি এখানে করবে না। আমরা অর্থাৎ ট্রেনিংটাকে আমরা নিয়ে যাচ্ছি। এখন আমরা যেটা করছি আপনার আমাদের অল ড্রাইভার মানে চালকদের আমরা প্রশিক্ষণ বাধ্যতামূলক করছি, এবং তাদেরকে 5 দিনের আমরা আবাসিক মোটিভেশনাল ট্রেনিং, তারা তো গাড়ি চালাতে পারে কিন্তু মোটিভেশনাল 5 দিন তারা তাদের আবাসিক রেখে পর্যায়ক্রমে আমরা সবার ট্রেনিং দিচ্ছি, ইন হাউস ট্রেনিং দিচ্ছি, আমরা তাদের মানে শুদ্ধাচারের উপর ট্রেনিং দিচ্ছি। আপনি জানলে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে আমি শুদ্ধাচার পুরস্কার আমার মন্ত্রণালয় আমাকে দিচ্ছে, যে একজন পান, আমি গত বছর আমি পেয়েছি। তারপর এপিএতে আমরা ফার্স্ট হয়েছি, যে এপিএতে আমি এসে প্রথম বছর আমি যে নাম্বার পাইছি 30, সেই এপিএতে আমি 97 পেয়ে আমরা ফার্স্ট হয়েছি এই বিআরসি। এর আগে কোনোদিন মানে বিআরসি কল্পনা করে নাই যে বিআরসি এপিএ পুরস্কার পাবে বা এপিএতে ফার্স্ট হবে। মানে এই জন্য আমাদের অনেকগুলো সফলতা আছে। আমরা জনপ্রশাসন পদের জন্য আবেদন করেছি, সেখানে জনপ্রশাসন থেকে আমাদেরকে আমরা পদক পাই নাই, বাট আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে যে বিআরসি অনন্য মাত্রায় পৌঁছে গেছে। আপনারা যে জনপ্রশাসন পদক দাবি করেছেন, আমরা মনে করি যে আপনারা মানে বৈশ্ব প্রশাসন আমাদের ডিউ লেটার দিয়েছে। তো আমরা ওই জায়গায় আসলাম কাছে, যে ট্রেনিংটাকে আমি দেখতে চাই আসলে এই বিআরসি, এই ট্রেনিং এর মাধ্যমে যে বিআরসি লাভ করা সম্ভব। যে ট্রেনিং মানে ছিল একটা বেহুদা জায়গা, যে ট্রেনিং মানে এটার কারো কোনো চোখ ছিল না। ডিপো ম্যানেজার সারাদিন বাস নিয়ে ব্যস্ত থাকতো, ট্রাক নিয়ে ব্যস্ত থাকতো, সে কোনোদিন তার ট্রেনিং এর দিকে তার কোনো নজর পড়ে না। এখন আমরা কি করছি, আমার সময় বেশি নজর দিছি 1 নম্বরে ট্রেনিং গুলা ইয়ার্ড হয়ে গেছে, গাড়িগুলা ট্রেনিং গাড়িগুলা ছিল ভাঙ্গাচোরা চকচকা হয়ে গেছে, ট্রেনিং এর ড্রাইভিং ট্রেক ছিল না, ড্রাইভিং ট্রেক করে ফেলছি আমরা সবগুলো নিজস্ব টাকায় কিন্তু আমরা করছি, অবয়ব উন্নয়ন করছি, প্রত্যেকটা ডিপোতে ট্রেনিং স্টেশনে গেট করে ফেলছি আমরা। মানে দেখলে মনে হবে যে বিআরটিসি বদলে গেছে। আমরা বদলে যাওয়া বিআরটিসি নামে একটি আমরা স্মরণিকা বের করতে যাচ্ছি, যে 3 বছরের কর্মকাণ্ড নিয়ে আমরা আশা করতেছি আগামী 15-20 দিনের মধ্যে হয়তো আমরা বইটা বের করে ফেলতে পারবো। বইয়ে বড় আকারের বই হবে, এবং প্রত্যেকটা ডিপো থেকে এই ডিপো ট্রেনিং ইনস্টিটিউট থেকে কিন্তু আপনি এই বদলে যাওয়া বিআরটিসি সুবিনির বের হবে। আমরা এখন যে কাজটা করছি, ট্রেনিং এর আপনার একটা কোর্সের সুবিনির বের হচ্ছে, প্রতি কোর্সের যেখানে আগে বার্ষিক প্রতিবেদন তৈরি হয় না, আমি আসার আগে এই বিআরটিসিতে আমি এসে প্রথম বার্ষিক প্রতিবেদন আপনার তৈরি করলাম, প্রথমবার। আর এই 3 বছরের 3টা আমি তৈরি করলাম, এর আগে কোনোদিন বার্ষিক প্রতিবেদন হয়নি। সেখানে আমরা ত্রৈমাসিক সমাচার, আপনি দেখেন যে জগজগা এই বইটা, এটা কিন্তু আমরা নিয়মিত আমরা কিন্তু প্রকাশ করি। আমার সময় 11টা বেরিয়ে গেছে, আর একটা আস্তে আস্তে 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 36 মাস, 3 × 12 36 মাস। নাম হইল আপনার ত্রৈমাসিক।
এই যে প্রকাশকাল আমরা লেখা সবকিছু এবং জগজগা তথ্যকে আমরা কিন্তু আপনার ইলেকট্রনিক প্রিন্ট সব কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু অর্থাৎ ডকুমেন্টেশন এখানে কিন্তু আমরা আইবিআর হিসাব আছে, স্বচ্ছতা আছে, সব আছে, আমার গাড়ির সংখ্যা আছে, গাড়ি বসে। আমরা প্রশিক্ষণটাকে আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে প্রশিক্ষণটাকে অতি গুরুত্ব দিতে হবে, দক্ষ চালক তৈরি করতে হবে। দক্ষ চালকের চাহিদা দেশে বিদেশে রয়েছে, বাংলাদেশের চালকের দক্ষ চালকের ঘাটতি আছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত কিন্তু নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা এই জন্য অত্যন্ত সক্রিয় এবং সচেষ্ট ভাবে যে প্রশিক্ষণটাকে কিভাবে ডেভেলপ করা যায়, ইতিমধ্যে আমি প্রশিক্ষণ সেন্টারগুলোকে ইনস্টিটিউটগুলোকে আলাদা করে ফেলেছি এবং সেখানে আলাদাভাবে ম্যানেজার নিয়োগ দিচ্ছি আমরা, অর্থাৎ এটাকে টেক কেয়ার এবং নার্সিং যেন শক্তভাবে করা যায়। এই মুহূর্তে আমরা একসাথে 10,000 লোকের ট্রেনিং কিন্তু আমরা সারা বাংলাদেশে আমরা দেওয়ার মতো আমাদের সক্ষমতা অর্জন হয়ে গেছে। এটা একটা বিশাল সক্ষমতা, যেহেতু 3 বছর আগে আমার 1-1.5 হাজারের বেশি সক্ষমতা ছিল না। এটা আমরা এই যে লাইভ ট্রেনিং চলতেছে, এখান থেকে কিন্তু আমি সকল ট্রেনিং সেন্টারে আপনার লাইভ দেখাতে পারবো, সকল ওয়ার্কশপের লাইভ দেখাতে পারবো, সকল ডিপোর লাইভ দেখাতে পারবো, গাড়ির ডিটেলস দেখাতে পারবো। অর্থাৎ যেটা 3 বছর আগে এটা আপনার জিরো বলতে পারেন অথবা মাইনাসও বলতে পারেন, যে ওই সময় কিছু থাকা দরকার ছিল, সেই এতে কিন্তু মাইনাস বলতে পারেন। আমরা চাচ্ছি যে ট্রেনিংটা দিয়ে বিআরটিসি যে দেশে বিদেশে সমাদৃত হবে এবং বিআরটিসির চালকটার মান হবে যে কোনো জায়গার থেকে তাদের মানটা হবে বেটার এবং বেস্ট হবে, নট অনলি বেটার, এবং আমরা সেভাবে আমরা এগোচ্ছি। আমাদের আরেকটা জায়গায় যেটা আপনার ওয়ার্কশপ গুলা দুইটা ভাবে। একটা হলো যে ওয়ার্কশপ গুলা আপনারা জানেন যে ডিপিএম মেথডে কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো সরাসরি বিআরটিসি থেকে গাড়ি মেরামত করতে পারে। অর্থাৎ আপনার একটা গাড়ি হঠাৎ করে হয়তো আপনার টেন্ডার করতে অনেক সময় লাগে, একটা গাড়ি কিন্তু সরকারি গাড়ি নাহলে কিন্তু অচল হয়ে যায়। এটা কিন্তু একটা সক্ষমতার জায়গা এবং এটা কিন্তু সরকারি গাড়িগুলোকে ব্যবহার করে। এই জন্য অনেক প্রতিষ্ঠান কিন্তু বিআরটিসিতে কাজ করাইতে চায়, কিন্তু আমার সেখানে দক্ষ জনবল ছিল না, সেখানে টুলস এবং পার্টস। আমি গত মাসে 10 লক্ষ টাকার আমি টুলস কিনছি আপনার, এবং আমরা গ্লাস ফ্যাক্টরি আমরা সবকিছু, অর্থাৎ আমরা অত্যাধুনিক নাবানা আকিজের স্টাইলে কিন্তু আমরা কিন্তু আমাদের ওয়ার্কশপ গুলোকে সাজাচ্ছি আমরা, এবং ইতিমধ্যে আমরা সাজিয়ে ফেলছি। এখন আমরা আমাদের লোকজনকে, যেমন তেজগাঁও ওয়ার্কশপে আপনার 2021 সাল থেকে 22 সাল থেকে আমরা শুরু করলাম গাজীপুরে আমাদের বড় গাড়িগুলার মেরামত কাজ, আর তেজগাঁতে শুরু করছি আমরা 6 মাস হলো। আর সারা এই তেজগাঁওয়ের ওয়ার্কশপ 90 সালের মধ্যে পরে জানা মতে 90 সালের পরে এই বড় গাড়ি অর্থাৎ আমাদের গাড়ি অর্থাৎ বিআরটিসির গাড়ি মেরামত এখানে হয় না, নিজের সন্তানের যত্ন হয় নাই, কিন্তু বাইরের কিছু গাড়ির কাজ করে বেতন নিচ্ছে, কিন্তু নিজের গাড়ির কোনো কাজ আর কোনোদিন করে নাই। এখন আপনি দেখেন আমার এই দুটো অত্যাধুনিক ওয়ার্কশপ, আর ডিপোর যে ওয়ার্কশপ গুলো আছে এগুলো ছোট, ওগুলো বাড়ি বড় মেরামত করার মতো আসলে দক্ষ কারিগরও নেই বা এটা সম্ভব না। কিন্তু আমার ম্যানেজারের একটা ইয়া ছিল যে তারা এই গাড়িগুলো তারা এখানে মেরামত করবে, তাহলে একটু মার্কেটিংটা ভালো হবে। কিন্তু এখন যে আমি ওয়ার্কশপ গুলোতে গাড়ি নিয়ে আসলে তো তাদের সমস্যা, এখন আমি খুব কঠিন আবার যে না আমি ওয়ার্কশপে গাড়ি তৈরি করবো। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশ গড়বার পাশাপাশি বিআরটিসি কেও যেন স্মার্ট বিআরটিসি গড়া যায় সেদিকে আপনারা কাজ করে যাচ্ছেন। উন্নত বাংলাদেশের স্মার্ট বিআরটিসি। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি যেহেতু বিআরটিসি কে নতুন মাত্রা দিয়েছেন এবং এটাকে স্মার্ট বিআরটিসি গড়ে তোলবার জন্য যত রকমের চেষ্টা এবং প্রচেষ্টা সব রকমই আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি জানতে চাচ্ছি যে বিআরটিসির বর্তমান যে উন্নয়নগুলো আপনি করে যাচ্ছেন সেই উন্নয়নগুলো করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বা কি ধরনের বেগ পেতে হচ্ছে এই বিষয়গুলো যদি একটু। এখানে মানে আপনার চ্যালেঞ্জ বলতে তো কিছু হলো যে আপনার সমস্যাগত কিছু চ্যালেঞ্জ আছে। যেমন চ্যালেঞ্জ হলো যে আমাকে আরো নতুন গাড়ি বহরে যোগ করতে হবে, আর তারপরে আমার গাড়িগুলোকে ধরে রাখতে হবে, তারপরে আমার ইনকাম যেন কোনো অবস্থাতে কম না কমে, এটা হলো এক ধরনের চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হলো এখানে যে দুষ্ট চক্র যারা এটাকে মানে লুটপাট করেছে, এটা কিন্তু খুবই অল্প সংখ্যক লোকজন, তারা কিন্তু এখনো রয়ে গেছে এই জায়গায়। তারা যে কাজটা করে থাকে দেখে আমাকে ডিস্টার্ব করে দেন ব্যক্তিগতভাবে। আমি চেয়ারম্যান, এখানে একটা জিনিস যেন আমি বলি নিয়োগ কমিটি আমরা নিয়োগ দিই 6 জন, অর্থাৎ নিয়োগ কমিটিতে 6 জন আমরা আছি, আমি সভাপতি। কিন্তু দেখা গেল যে একটা অভিযোগ আমি অভিযোগ করতেছি আপনার হলো শুধু আমার বিরুদ্ধে, 6 জনের বিরুদ্ধে অভিযোগ করে না, তার মানে চেয়ারম্যান হলে এখানে সমস্যা, চেয়ারম্যান সমস্যা, এই জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। এবং এটা যেমন মিথ্যার মানে মানে যেটা 100 মিথ্যা আপনার এই ধরনের দিয়ে তাদের একটা কাজ হলো যে আমাকে মেন্টালি ডিস্টার্ব রাখা, আমি যেন ইচ্ছা করে হয়তো আনতে চলে যাই, নাইলে যেন আমি যেন সবসময় ত্যক্ত বিরক্ত থাকি। অর্থাৎ এই একটা বড় চ্যালেঞ্জ এখানে, এটা আমাকে ধৈর্যের মানে অসম্ভব পরীক্ষা আমাকে দিতে হচ্ছে এখানে, এবং সেইটা একটা বড় চ্যালেঞ্জ যে এখনো কিছু ষড়যন্ত্রকারী, কিছু দুষ্ট চক্র
যারা মানে লুটপাটকারী ছিল, এই লোকগুলো এখনো রয়ে গেছে। এমনকি মানে আমরা 2টা মামলা করছি, আপনার একটা প্যানেল করে মামলা করছি, একটা সাইবার ক্রাইমিনাল মামলা করছি। এগুলো চ্যালেঞ্জ আসলে। কিন্তু এত ভালো কাজ করার পরে এখানে কিছু মানুষই আবার কেন তারা যে পত্রিকায় বেশি বসে থাকে। আপনি গতকাল 2টা ইম্পর্টেন্ট পত্রিকার চিফ রিপোর্টার আসছেন, চিফ রিপোর্টার চলে আসছে, মানে আসার পরে দেখে যে সম্পূর্ণ 100তে 100 মিথ্যা সব কথা। যে আমরা তো আসলে বেটিং করা ছাড়া করি না, আসলে এটাই তো দেখেন, এই জন্য আমরা বেটিং করি। তো তারা আমার আবার প্রশ্ন ছিল যে বিআরসি নিয়ে তো তারা জানার কথা, তারাও জানে। তো সেখানে যখন তাদের, যেমন আপনি দেখেন যে আমার এই যে ডেপুটি সেক্রেটারি সাইদুর রহমান এই যে সামনে আছে বসা, ওর স্বাক্ষর জাল করে একটা অভিযোগ দিছে ওর নামে আমার বিরুদ্ধে। সে হলো আমার নিয়োগ কমিটির মেম্বার সেক্রেটারি আর আমি সভাপতি। সেখানে সে আমার বিরুদ্ধে অভিযোগ দেবে। এটা তো পৃথিবী, এটা তো যে একটা অন্ধ লোক তো বুঝবে যে এটা একটা ফলস হবে। এটা তো কোনোদিন একজন তার আন্ডারের একজন আমার ক্যাডারের লোক, আমার ক্যাডারের একজন অফিসার, সে নিয়োগ কমিটির মেম্বার সেক্রেটারি, সে সভাপতির বিরুদ্ধে মানে নিয়োগ নিয়ে অভিযোগ দেবে। এটা তো যে কোনো লোকে বোঝার কথা। কিন্তু আমার দুঃখটা কষ্টটা হলো যে আমাদের কিছু, আমার সম্মানিত কিছু সাংবাদিক বা সম্মানিত কিছু মানে কিছু পত্রিকার খুবই অল্প, কিন্তু তারাও আসে মাঝে মধ্যে যখন জিজ্ঞাসা করে যে অভিযোগটা সত্য কিনা, তখন আমার খুব কষ্ট লাগে। তখন আমার মনে হয় যে এই জায়গাতে আমার 1 মিনিট আর থাকতে ইচ্ছা করে না। যে না, যে প্রতিষ্ঠানের জন্য আমি আমার মেধা, সর্বোচ্চ ত্যাগ প্রতিজ্ঞা সবকিছু করে দিন রাত পরিশ্রম করে একটা প্রতিষ্ঠানকে আমরা এই জায়গায় নিয়ে আসছি। আপনি যে একটা এই যে লাইভ দেখেন, একটা আপনার এটা হলো আমাদের গাজীপুর, যেটা বলো যে ক্যামেরার সমস্যা, এই দেখেন, এই যে আসলে ক্যামেরার সমস্যা না দেখেন, কিন্তু আমি যখন ধমক দিলাম দেখেন, ধমক দেওয়ার সাথে সাথে কিন্তু এখন দেখেন লাইভ হয়ে গেল। এখন দেখেন আপনি দেখে কত ভালো লাগতেছে, দেখে কিভাবে ভালো লাগতেছে। দেখেন আমার কতগুলো গাড়ির কাজ এখানে। এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছিল 12 সালে, এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। আর সেই প্রতিষ্ঠান আমি চালু করে এখন দেখেন যে নতুন নতুন গাড়ি, এই যে আমার কারিগর কিভাবে কাজ করতেছে দেখেন, এই সবগুলো গাড়ি নতুন রূপে চলে আসবে আপনার রাস্তার মধ্যে। তো যেটা বলছিলেন মেনটেন্যান্স হবে, গাড়ি পরে বন্ধ হয়ে যায়, তো মেনটেন্যান্স তো সব কারখানায় বন্ধ করে দিচ্ছে, মেনটেন্যান্স বন্ধ করে দিচ্ছে, কিন্তু বিল ভাউচার ঠিক হয়েছে, বিল ভাউচার কিন্তু কম হয়নি, বিল ভাউচার ঠিক হয়েছে, কিন্তু আপনার কাজ হয়নি, মাল লাগানো হয়নি। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি এসে গাড়ি পাইলাম মাত্র, আমি এসে দিই যে আপনার গাড়ি, আপনি একটা ইম্পর্টেন্ট সরকার দেন কি না করছে। সরকার 10, 11, 12 সালে সরকার 900 গাড়ি দিচ্ছে, নতুন 900 বাস দিচ্ছেন। আর 18 সালে 600 বাস দিচ্ছেন, 9 আর 600 কত, 1500 বাস। তো 10 সালের গাড়িটা কি আমি 21 সালে আসলে পাওয়ার কথা ছিল না? এটা 10 সালের গাড়িটা তো 21 সালে 11 বছর পরে গাড়িটা থাকবে না, বেসরকারি গাড়িতে 30 বছর থাকে, সেই গাড়িটা আমার থাকার কথা ছিল। আমি এসে দেখি যে গাড়ি আমি পাইলাম মাত্র 800, 850 গাড়ি মাত্র পাইলাম আমি। আমরা যে 4টা ডিভিশনের কথা বলছিলাম, যে আমাদের ট্রাক ডিভিশনটা, আমাদের ট্রাক ডিভিশন হচ্ছে 500 ট্রাক কিন্তু আমাদের এই ডিভিশনে আছে। যে দেন ট্রাকটা আমাদের কতটুকু উপরে লাগে, এই ট্রাকের আমি যখন জয়েন করলাম, জয়েন করার পরে দেখি যে ট্রাকগুলা অনেকগুলো ট্রাকে পরে থাকে, ট্রাকগুলো ইউজ হচ্ছে না, তারপর ট্রাকগুলা ইনকাম তেমন হচ্ছে না। কিন্তু এখন এরপরে আমরা যখন আপনার আস্তে আস্তে যখন ট্রাকের ইনকাম বাড়ানোর জন্য, বিশেষ করে আপনার আমাদের যে সার পরিবহন, খাদ্য সরকারের এই যে সংস্থাগুলোর সাথে বিসিআইসি, খাদ্য অধিদপ্তর, এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের সাথে যখন আমরা যোগাযোগ মানে রক্ষা করলাম, এবং আমরা যখন আস্তে আস্তে তাদের মাধ্যমে আমাদের পণ্য পরিবহন বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়াতে এখন আমরা এই মুহূর্তে অলমোস্ট ট্রাক থেকে প্রায় আপনার 1.5 থেকে 2 কোটি টাকা লাভ হয়। যেখানে আমি যোগদান করার সময় ট্রাকের লাভের পরিমাণ ছিল 10 থেকে 15 লক্ষ বা 20 লক্ষ টাকা, অর্থাৎ 8 থেকে 10 গুণ কিন্তু এই লাভ বৃদ্ধি পাইছে। লাভ বৃদ্ধি পাওয়া বড় কথা না, ট্রাকগুলো আপনার অচল হয়ে যাচ্ছিল, এই ট্রাকগুলোকে আমরা অনুরোধ করেছি এবং সচল রাখার জন্য আরো আগামী 10 বছর এই ট্রাকগুলোকে চালানো যাবে। যদি সঠিক সময়ে এপ্রিল 22 সালে ট্রাকগুলোকে প্রপার যত্ন না করতাম, তাহলে ট্রাকগুলো কিন্তু এখন কিন্তু হারিয়ে যেত। এখন ট্রাকগুলো 10 বছর চলবে, অর্থাৎ 10 বছর কিন্তু এই সুফলটা বিআরটিসিটা পাবে। আমাদের দক্ষ টেকনিশিয়ান যে তারা ট্রেনিং দিচ্ছে, তাদের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে। এটা হলো আরেকটা যে বড় চ্যালেঞ্জ, যেটা দেখেন যে আমরা যখন দেখা গেল যে আপনার যে ডিজেলের দাম 2 দফা বাড়লো, আমরা সেখানে 42% ডিজেলের দাম বাড়ছে, কিন্তু আমরা কিন্তু মাত্র 12% আমরা তাদের কাছ থেকে পাইছি, অর্থাৎ 30% কিন্তু ডিজেলের টাকা এখন পর্যন্ত আমরা পাইনি। কিন্তু সরকারের যে কৃষকের যে দূর করে সার পৌঁছে দেওয়া, এই সারটা কিন্তু আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিন্তু পৌঁছাচ্ছি, অর্থাৎ চিটাগাং থেকে কুড়িগ্রাম পর্যন্ত কিন্তু আমরা একটা ট্রাক চলে যাচ্ছে। যখন তেলের দাম প্রথম বাড়ার সাথে সাথে কিন্তু বেসরকারি ট্রাক কিন্তু তারা বন্ধ করে দিল, তারা কিন্তু বলো যে সার পরিবহন থেকে ধরে সরকার সব পরিবহন বন্ধ করে দিল। তখন কিন্তু কৃষকের কিন্তু বাম্পার ফলনের জন্য সারটা একান্ত দরকার ছিল,
ওই মুহূর্তে কিন্তু আমরা বিআরটিসি কিন্তু লস দিয়ে কিন্তু আমরা কিন্তু সার পরিবহন করছি। আমরা কিন্তু 30% সরকারের সার কিন্তু আমরা পরিবহন করে থাকি, 30% খাদ্য আমরা পরিবহন করে থাকি। অর্থাৎ যখন দেখা যাচ্ছে বেসরকারি পরিবহনটা ধর্মঘট বা বিভিন্ন সময় যখন তারা যখন মানে বা তাদের নিজস্ব ধর্মঘট, তাদের মূল্য বৃদ্ধি করার জন্য, ভাড়া বৃদ্ধির জন্য, তখন কিন্তু আপনি ডিজেলের দাম কমানোর জন্য তখন কিন্তু তারা গাড়ি চালায় না। যদি আমরা ওই সময় যদি গাড়ির সার্ভিস যদি আমরা না দিই, ট্রাক সার্ভিস না দিই, তাইলে কিন্তু কৃষকের ফলন কমে যাবে, ফলন ঠিকভাবে হবে না। তখন কিন্তু যদি ফলন রেগুলার না হয় তাহলে কিন্তু ফসলের ঘাটতি দেখা দেবে। অর্থাৎ বিআরটিসি 500 ট্রাক যদি আমরা সাদা চোখে দেখি তাহলে হবে না। এখানে কিন্তু কৃষকের ফলনের সাথে খাদ্য সরবরাহের সাথে অনেকগুলোর সাথে জড়িত আছে। তো এই ট্রাক বহরটা কিন্তু আমরা 500 ট্রাক আরো ওদের ভবিষ্যতে আমাদের যুগ হবে সেই ব্যাপারে আমরা কাজ করতেছি। নতুন নতুন প্রজেক্ট নিচ্ছি, আমরা নতুন প্রশিক্ষণের জন্য আমরা আরো প্রজেক্ট নিচ্ছি। আমরা প্রশিক্ষণটাকে আমরা মানসম্মত করার জন্য, দক্ষ চালক তৈরি করার জন্য সেই ব্যাপারে আমরা স্টেপ নিচ্ছি। আর আমাদের এই হাফ ভাড়া আন্দোলন আপনাদের মনে আছে কিনা, 2021 সালে বা 22 সালের প্রথম দিকে যে হাফ ভাড়া আন্দোলন কিন্তু দেশব্যাপী একটা বিশাল একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করলো এবং ছাত্ররা রাস্তা নেমে পড়লো। তখন কিন্তু বেসরকারি পরিবহন কিন্তু কোনো অবস্থাতে আগে আসে নাই যে তারা হাফ ভাড়া নেবে। কিন্তু তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি মনে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা দিচ্ছেন যে বিআরটিসির গাড়িতে হাফ ভাড়া নেওয়া হবে। তখন কিন্তু আমরা আমাদের মাননীয় মন্ত্রীর মধ্যে নির্দেশনায় হাফ ভাড়া কিন্তু যারা সাধারণত বিভাগের শহরে থাকে বা বড় শহরগুলোতে থাকে, আমরা কিন্তু এই হাফ ভাড়া কিন্তু একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চিরাং থেকে আসে তার কাছ থেকে কিন্তু আমরা হাফ ভাড়া নিই। এই নিয়ে কিন্তু বসা হচ্ছে না। এবং নারায়ণগঞ্জ থেকে অলমোস্ট 50% ছাত্রছাত্রী আমাদের গাড়িতে আসে, যে বিআরটিসির গাড়িতে হাফ ভাড়া দিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো সুতরাং এই যে সরকারের সফলতা, যে সরকার যে এই বিআরটিসি হয়তো সংখ্যায় কম হইতে পারে কিন্তু সার্ভিস কিন্তু অনেক বেশি দেওয়া যাচ্ছে এবং সরকারের মানে ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে বদ্ধপরিকর এবং এগুলো কাজ করে যাচ্ছে। আর একটা জিনিস না বললে, যে এখানে যে অবস্থা শ্রমিকদের যে কল্যাণ, যেটা যারা অবসরে যারা যাচ্ছেন তারা কিন্তু তাদের হিসাবটা হইতো না আমি আসার আগে 3-4 বছর যাবত, এবং সবাই টাকা পাইতো না, কেউ পাইতো কেউ পাইতো না। তারা আবেদন করতে হইতো, নিবেদন করতে হইতো, তারপরে আপনার হয়তো 1 বছর 2 বছর পরে তাদের ফাইল হইতো। আর এখন হলো আপনার তাদের রিটায়ারমেন্টের সাথে সাথে টাকা পাওয়া শুরু হচ্ছে এবং তারা এখন আবেদন করতে হয় না, তারা নিবেদনও করতে হয় না, আবেদন তো লাগেই না আপনার। আর নিবেদন তো অনেক পরের কথা, অর্থাৎ কুড়িগ্রাম থেকে বসে এসে তার অনলাইনে তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এবং নির্দিষ্ট সময় পর পর টাকা চলে যাচ্ছে এবং নিজস্ব ইনকাম থেকে। আগে আপনি অর্থ মন্ত্রণালয় থেকে টাকা না আসলে গ্র্যাচুইটির টাকা দিচ্ছে, নজির নেই। কিন্তু এখন প্রতি আপনার 3 মাস পরে পরে আমরা কমপক্ষে 3 কোটি টাকা 3 মাস পরে পরে নিজস্ব ইনকাম থেকে 3 কোটি টাকা 3 মাস পরে পরে দিচ্ছি, অর্থাৎ বছরে 12 কোটি টাকা গ্র্যাচুইটি টাকা দিচ্ছি। আমি এসে ইতিমধ্যে সিপিএফ গ্র্যাচুইটি মিলে প্রায় 65 কোটি টাকা আমি দিচ্ছি। এগুলা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে আমরা 1 টাকা আনিনি। কিন্তু এই গাছগুলো কিন্তু আমরা কিন্তু এখন কর্মচারীরা জানে যে আমি রিটায়ারমেন্টে গেলেও টাকা পাবো। আর আগে কর্মচারীরা জানতো আমার মৃত্যুর পরও আমার সংসার টাকা পাবে না, আমার লোকজন টাকা পাবে না। সুতরাং আমরা কিন্তু এখানে অনলাইন যে ডিজিটালাইজড যে আমাদের মাননীয় উপদেষ্টা সচিব, এটা কিন্তু 100% আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, কারণ আবেদন ছাড়া। আর আগে ছিল আবেদনটা প্রধান মাননীয় চেয়ারম্যানের কাছে আসবেন, আসার পরে চেয়ারম্যান সাহেব পুটআপ লিখবেন, পুটআপ লিখলে সেকশনে যাবে, সেকশন থেকে উঠে আসবে, উঠে আসার পরে কত দেবে কি দেবে এটা হবে। আর এখন হলো যে আপনি কমিটি করে দিছি, যেই দিন টাকা পাবে একসাথে অবসরপ্রাপ্ত যদি 350 জন থাকে, 1 ক্লিকে ব্যাংকের মাধ্যমে 350 জনের কাছে 1 ক্লিকে টাকা চলে যাবে এবং এখানে কোনো তদবির নাই, স্বজন প্রীতি নাই, যার যতটুকু এটা আছে। আরেকটা জায়গায় আমরা বড় জায়গায় হাত দিচ্ছি যে ঘরে বসে একবার ঘরে বসে এবং আবেদন ছাড়া, তার হিসাবটা আমার কাছে আছে। আমরা সিপিএফ এর হিসাব 60 বছর ইতিহাসে সিপিএফ এর হিসাবটা জানাই, যেটা আমাদের সরকারি অফিসারদের জিপিএফ, এই সিপিএফ এর হিসাব আমি এখন দিচ্ছি। অর্থাৎ একজন কর্মচারী সে রিটায়ারমেন্টের পরে জানতো না যে তার কত টাকা জমা হচ্ছে, এখন সে প্রতি বছরই জুলাই আগস্ট মাসে জানা যাচ্ছে, আমরা স্লিপ দিয়ে দিচ্ছি যে তোমার এত টাকা জমা হচ্ছে, আমাদের গভর্নমেন্টের মতো। তো তাই এগুলো হলো তাদের স্বপ্নের জায়গা আর কি, এবং এই জায়গাগুলো তারা এখন পেয়ে কিন্তু তারা উজ্জীবিত, তারা কাজ করে যাচ্ছে। এখানে বড় একটা সমস্যা আমি চিহ্নিত করছি, এখানে হলো যে হাইপ করার প্রবণতা, বিশেষ করে সিনিয়র লেভেলের যারা চালিকা শক্তি হবে, যারা অফিসার বা ম্যানেজার লেভেলের, তারা মানে সবকিছু তারা গোপন রাখার একটা শক্ত প্রবণতা এখানে লক্ষ্য করা গেছে। তাদেরকে ইন্টারভিউশনের মাধ্যমে, অর্থাৎ তাদেরকে এই কথাগুলো বের করে আনতে হয়, তখন অনেক কষ্ট হয় যে এই কথাগুলো, এবং তারা আপনি 3 বার বলে দিলেও আপনার বোঝার চেষ্টা করেন, মানে নষ্ট হইতে তো এমন পর্যায়ে চলে গেছে যে তারা 3 বার বলে দিলেও আপনি শুনে না। যে কথাটা আপনার ইঙ্গিতে বোঝার কথা, যে কথাটা মানে ইশারায় বোঝার কথা,
যে চেয়ারম্যান তো সারাদিন তো এইভাবে চিৎকার করলে মানে এভাবে তো হবে না, সম্ভব না। কিন্তু আমার এই কষ্টটা এই জন্য আমি বলছি যে আসলে আমার থাকতেও ইচ্ছা করে না মাঝে মধ্যে, যে আমি একটা অন ক্যামেরাই বলতে চাই, আসলে মাঝে মধ্যে আমি খুব হয়ে যাই, যে আসলে হতাশ হয়ে যায়, যে তাহলে কি আমি চলে গেলে পরের দিন তো শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেকে যারা বুদ্ধিজীবী, যারা এই পরিবহন সেক্টরে কাজ করেন, তারা অনেকেই বলেন যে আপনি যাওয়ার সাথে সাথেই আবার এটা শেষ হয়ে যাবে, আবার শেষ হয়ে যাবে। আমার এখন টার্গেট হলো, চ্যালেঞ্জ হলো যে অন্ততপক্ষে শেষ না হওয়ার জন্য মানুষগুলোকে অন্ততপক্ষে 80% মানুষকে অন্ততপক্ষে একটা স্ট্যান্ডার্ডে দিয়ে যাওয়া, তারা যেন অন্ততপক্ষে নষ্ট না হয়ে যায়, আর নষ্ট যেন আর না হয়। তো সুতরাং নষ্ট যেন না হয়। একটা যে আপনার সবকিছু বলে দেওয়া হয় না, ওনারশিপ নিতে হয়, ওনারশিপের সাংঘাতিক অভাব। এখন পর্যন্ত স্টিল নাও বিআরডিসির কর্মকর্তা, নিজস্ব কর্মকর্তা কর্মচারী যারা, তাদের মধ্যে কর্মচারীরা ঠিক আছে, কর্মচারীদের ব্যাপারে আমি বলবো যে তারা যে জায়গায় উঠছে, আকাশে উঠছে। আপনি মানে তারা তো মানে একেবারে সে তো মানে একটা টুলসের নাম জানতো না, সেই কর্মচারী এখন ডেন্ট মিস্ত্রি হয়েছে, সেই কর্মচারী এখন পেন্ট মিস্ত্রি হয়েছে, সে টুলসের নামটা জানতো না, সে এখন আরো মানুষকে শিখাবে। আমরা দেখবো যে আমার ওয়ার্কশপ গুলোতে আমরা এখন বাইরের লোকদেরকে ট্রেনিং দেবো, বাইরের লোকজনকে আমরা ওয়ার্কশপে ট্রেনের ওই ট্রেনিং গুলো একটা হলো ড্রাইভার চালক তাদের একটা, আর আমাদের টেকনিশিয়ানদের একটা, বাইরের লোকদেরকে আমরা কি করব, আমরা ট্রেনিং দেবো, যাতে আমাদের পরিবহন সেক্টরের যে এই লোকবল এবং দক্ষ জনবল কিন্তু বাড়বে। এটাই আসলে বিআরডিসির এই কাজগুলো আমরা করতে যাচ্ছি। তবে চ্যালেঞ্জ আপনি অনেক বেশি, কষ্ট আছে, বিশেষ করে বিইং এজ এ চেয়ারম্যান আমার অনেক কষ্ট আছে। একটা জিনিস আমি যেটা বললাম, আপনাকে নিয়োগের কথা বললাম, নিয়োগের অভিযোগ দিলে 6 জনের বিরুদ্ধে দিতে পারে, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে কেন হবে? তো এটা বুঝেই যায় যে সুস্পষ্ট যে এটা হলো ইন্টেনশনালি, এটা মানে একটা ব্যক্তিগতভাবে জিনিসটাকে। তবে আল্লাহর রহমতে আমি এটা বলতে পারি যে মানে আমার চাকরি জীবনের যত জায়গায় করছি, আমি চ্যালেঞ্জের সাথে কাজ করছি, নো কম্প্রোমাইজ, আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করিনি। সরকারের নীতি আদর্শ, সরকারের নির্দেশনা আমি অক্ষর অক্ষরে পালন করি। এই যেমন এইবার মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেটা বিআরডিসি 3 বছরের চেষ্টা করেছি দুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে নামায় আনা, জিরো তো সম্ভব না, বাট ডিক্লাইন করা, কমায় আনা। এবার কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে ইস্তেহার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনারা দেখছেন যে ইতিমধ্যে ঘোষণা দিচ্ছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং অন্যতম নির্বাচনী ইস্তেহারের সিদ্ধান্ত হলো যে দুর্নীতি একবারে জিরোর দিকে নামায় আনতে হবে। আমি কিন্তু 3 বছর আগেই কিন্তু এই দুর্নীতি জিরোর দিকে নামায় আনার চেষ্টা করছি। তো আমরা এই আর্থিক স্বচ্ছতার ব্যাপারে আমি মনে করি যে আমরা এই মুহূর্তে এইটাতে আমি বলতে পারি যে আমরা 90% সফল হয়েছি। আমরা যেখানে এটা জিরো ছিল, এখন আমরা 90% আমরা সফল হয়েছি, মেনটেন্যান্সে আমরা সফল হয়েছি, প্রশিক্ষণ আমরা সফল হয়েছি। তবে অনেক দূর যেতে হবে, মানের তো শেষ নাই। আমাকে যদি এক কথায় বলেন যে আপনি 100তে কত দেবেন, এই মুহূর্তে আপনি এই বিআরডিসি কে 100তে আমি 75 থেকে 80 বেশি দিতে পারবো না, আরো আমাকে 20 নাম্বার আরো যেতে হবে। আর যদি বলেন যে এসে কত পেয়েছিলাম, আমার অ্যাসেসমেন্ট, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, এটা আপনার কর্মচারীর সাথে কথা বলতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। আমি কি পেয়েছিলাম, আমি জিরো বলতে পারেন, মাইনাসও বলতে পারেন। তবে এটা আমি সরাসরি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আই রিপিট ইট, ব্যক্তিগত অভিমত। তো এটা আপনারা বেটিং করে আমাদের ডিপো বা অন্য জায়গায় কথা বলে আপনারা জেনে নিতে পারেন যে আমার কথাটা সঠিক না বেঠিক। যে তো সুতরাং 0 থেকে 70-75 আনা কিন্তু একটা মানে এটাও একটা হিউজ চ্যালেঞ্জ। যে ছাত্র ডাবল জিরো অঙ্কিতে পায়, তার 70 পাওয়ানো তো এটা আপনি ভালো করে বুঝেন যে কিভাবে তাকে 70 পাওয়ানো যাবে। তো এখন আর বাকিগুলা আমরা এই যে আপনার লাইভ দেখায়, সব যে লাইভ দেখবেন এগুলা, এই যে লাইভ, এখানে একটা ক্যামেরা ছিল না, টিভি ছিল না, ল্যাপটপ ছিল না, কিছুই ছিল না। আর এগুলাতে আপনার নৌকা চড়তো, আপনার এগুলাতে এই যে আপনি দেখছেন লাইভ দেখতেছেন, এই যে এক একটা প্রতিষ্ঠান, কোন জায়গায় এটা, কুমিল্লা, এখানে হাঁটু সমান পানি থাকতো, আপনার কোনো গাড়ি হতো না। সেখানে এখন আপনার জগ তক আপনার ইয়ার্ড হয়েছে, আপনার আমার এখানে আপনার পেজগার মতো জায়গাতে এখানে নৌকা চড়তো, আপনার এখানে কোনো আপনার ট্রেনিং ইয়ার্ড ছিল না, কিচ্ছু ছিল না। এখন আপনার জায়গায় দেখবেন, আমার মনে হয় আমার কথা শোনার চেয়ে আপনারা যদি একটু ডিপো গুলা ভিজিট করেন, আর আমার এই হেড অফিসের কথা যদি একটু না বললে নাই হয়। হেড অফিসে আমি একটা অন্ধকার গলি দিয়ে আমি এই অফিসে ঢুকতাম। আমি এসে এই নিচতলা গুলা ভাড়া ছিল, 8টা প্রতিষ্ঠানকে 8টা ফ্লোরে ভাড়া দেওয়া ছিল। আমাদের লোকজন রাস্তায় দাঁড়ায় থাকতো, বারান্দাতে কাজ করতো, বসার জায়গা ছিল না। এখন কিন্তু আমি এসে কিন্তু সকল প্রতিষ্ঠানকে বলছি যে আমার প্রয়োজন জায়গা, আপনারা দয়া করে জায়গা ছেড়ে দেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাকে সহযোগিতা করেছে, তারা জায়গাগুলো ছেড়ে দিয়েছে। আমি দেখেন নিচতলাটাকে এখন আমরা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু বাংলাদেশ আমরা হিসাবে আমরা কিন্তু চালু করেছি। আপনি দেখেন এখন এই লাইভ চলতেছে, ট্রেনিং চলতেছে, দেখেন ট্রেনিং কার্ড দেখা যাচ্ছে। মানে অর্থাৎ সবগুলো আমরা এখন
একবারে ভিজুয়ালাইজ। এখন স্মার্ট বাংলাদেশ বলতে যেটা বোঝায়, উন্নত বাংলাদেশ বলতে যা বোঝায়, আমরা কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করতেছি বিআরডিসি বাকি যে কয়টা প্রতিষ্ঠান প্রথম সারিতে থাকবে, আমার মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের স্যারের নেতৃত্বে, আমাদের সচিব মহোদয়ের তত্ত্বাবধানে আমরা যে কয়টা প্রতিষ্ঠান উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের কাতারে প্রথম সারিতে থাকবে, আমরাও আশা করি বিআরডিসি সেই প্রথম কাতারে থাকবে এবং বিআরডিসি এগিয়ে যাবে। আমি আমার চাওয়া এতটুকুই, আমি চলে যাওয়ার প্রয়োজন এই বিআরডিসির উন্নয়ন যেন মানে মাইনাসে না আসে, এটা যেন অন্ততপক্ষে স্টেটিক থাকে। এগিয়ে যাওয়ার তো প্রত্যাশাই করি, আরো ভালো হোক, কিন্তু অন্ততপক্ষে যেন পিছিয়ে না যায়, এটা আমার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে ছোট্ট পরিসরে জানতে চাই, যেহেতু আপনার বিআরটিসিতে কর্মজীবনের 3 বছর পূর্তি হয়েছে, অনেক অভিযোগ, অনিয়ম, নানান কথা আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, এবং বিআরটিসি কে একটা নববধূকে যেভাবে নতুন করে সাজানো হয়, ঠিক বিআরটিসি কে আপনি সেভাবেই সাজানোর চেষ্টা করেছেন। তো আমি জানতে চাই, একটু ভালো কথা দিয়ে ভালো কথা শুনতে চাই, সেটি হচ্ছে বিআরটিসির প্রতি মানুষের কতটুকু আস্থা তৈরি হয়েছে এবং কতটুকু স্বপ্নের জায়গা নিতে পেরেছেন, এই বিষয়টি একটু জানতে। যে আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে স্বপ্নের জায়গায় নিয়ে যাচ্ছি বিআরটিসি কে, নিয়ে যাচ্ছি, নিয়ে গেছি, কিন্তু আমি বলিনি কতটুকু নিয়ে যেতে পেরেছেন। আমরা মনে করি এটার বিচার বিশ্লেষণে বার হলো আমার যাত্রী জনগণ এবং যারা বিআরটিসি গাড়ির সেবা নেন, ট্রেনিং নেন, আমরা ওয়ার্কশপে সেবা নেন, তারা কিন্তু এটা মূল্যায়ন করবেন। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে পারি, যেটা আমরা এখন মানে আমরা আশাবাদী, অর্থাৎ আশার মানে একবারে আমরা বুক বেঁধেছি যে বিআরটিসির প্রতি মানুষের আস্থা ফিরেছে। এই সময় বড় বড় পত্রিকায় আপনি দেখছেন যে তারা এই ধরনের নিউজ করেছে, হেডলাইন, অনেকগুলো হেডলাইন দেখবেন। তো এখন আমরা বিআরটিসি, আপনি যদি কুড়িল বিশ্ববিদ্যালয়ে আজকে বিকালবেলা যান, দেখবেন যে মানুষ কিভাবে মানে সারিবদ্ধ ভাবে মানে আপনার কিভাবে বিআরটিসি গাড়িতে চড়তেছে। শুধু এটা না যে আপনার সারা বাংলাদেশে, আমি একটা পরিসংখ্যান দিই আপনাকে পরে, যে আমি এসে এনে ইনকাম পাইলাম আপনার মাসিক ইনকাম 30 কোটি টাকা, এখন সেই ইনকাম হচ্ছে আপনার 52 কোটি টাকা পুরান গাড়িতে। তার মানে যাত্রী বাড়ছে, আমার যাত্রী না বাড়লে তো সেবা, ওই যে সেবার মান যদি না বাড়ে, যাত্রী না বাড়লে তো আমার ইনকামটা এইভাবে বাড়তো না। কারণ আমরা যাত্রী হিসাবে আমি দিচ্ছি, যাত্রী ছিল 2020 সালে ছিল আপনার 3 কোটি সামথিং, সেই 3 কোটি সামথিং, সেই যাত্রী এই বছর হলো 6 কোটি 87 লক্ষ হয়েছে 2023 সালে, অর্থাৎ ডাবল যাত্রী হয়ে গেছে আমাদের। যেহেতু ডাবল যাত্রী আমাদের হয়ে গেছে, তাহলে আমরা মানে আমরা মানে দাবি করতেই পারি যে বিআরটিসির প্রতি মানুষের আস্থা ফিরেছে, বিআরটিসির সেবা মানুষ নেওয়ার জন্য উদ্গ্রীব। আর একটা জিনিস আমি বলতে পারি, এই যে বিআরটিসির গাড়ি আমি এসে দেখছি যে গাড়িগুলো সচল ছিল 850 গাড়ি, আমি 8 কথা বাদ পড়ে গেছে, 850 গাড়ি আমি পেয়েছি, কিন্তু গাড়ি থাকার কথা ছিল ওই যে বললাম যে আপনার 1000 প্লাস 600 1600 গাড়ি থাকার কথা ছিল, আমি গাড়ি পেয়েছি 850। কিন্তু গাড়ি থাকার কথা ছিল, আই রিপিট ইট, আর গাড়ি থাকার কথা ছিল মিনিমাম, যেহেতু 10-11 সালের গাড়ি বসার কথা না, তাহলে এখানে 1600 গাড়ি অন্তপক্ষে মিনিমাম থাকার কথা ছিল। গাড়ি পেলাম আপনার 885 সম্ভবত আপনার, তাও বসে যাচ্ছে। এই 885 গাড়িও যুগের ভিতরে পড়ে থাকে মেরামতের নামে, এগুলা অনরোড হচ্ছে না। কিন্তু মেরামতের টাকা আমরা হিসাব করে দেখলাম যে তারা মাইলেজ হিসেবে সব গাড়ি মেরামতের টাকা নিয়ে নিচ্ছে, গাড়ি হয়নি। সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটা গাড়ি আমি এসে নির্দেশ দেওয়া শুরু করছি, যে গাড়ির যত টাকা লাগবে অ্যাসেসমেন্ট করতে হবে, বেটিং হবে। আমাদের এখন এগুলো সব আমাদের আর্মির পার্সন যারা আছে, তারা কিন্তু স্ট্রং টিম আছে এখানে, কিন্তু তাদের কাজে লাগানো হয়নি। তারা এখন ভিডিও ফুটেজ দেখে, লিগালি দেখে, একেবারে কড়ায় গন্ডায় আমরা গাড়ির হিসাব নিচ্ছি। আমরা যে ঘটনাটা ঘটছে, আপনার যে টাকাটা লাগতো, আমি আপনাকে একটু ফিগারটা না বললাম, যে খরচটা মেনটেন্যান্সের নামে হয়তো আপনার 850 আর ট্রাক 500, 850 500 1350, যেই টাকাটা আপনার 1350 গাড়িতে আপনার যে ব্যয়টা হয়তো, এখন আমার গাড়ি মেনটেন্যান্স করতে করতে আমার মানে গাড়ির সংখ্যা দাঁড়িয়ে গেছে, বাস হয়ে গেছে আমার 1250, আর হলো ট্রাক হলো 500, 1700 আর মানে আমি কত ছিল 1300। তো 1300 গাড়ির যে মেনটেন্যান্সের যেই টাকা লাগতো, 1700 গাড়ির এর মেনটেন্যান্সের টাকা লাগে আপনার 70%। অর্থাৎ আগে যদি 100 টাকা লাগতো, এখন 1700 গাড়িতে লাগে 70 টাকা। 1700 গাড়ির মেনটেন্যান্স লাগতো 70 টাকা, আর 1300 গাড়ির মেনটেন্যান্স লাগতো 100 টাকা। এখন এদের থেকেই বুঝে নেন যে অবস্থাটা কি ভয়াবহ ঘটনা এখানে ছিল। তারপরে কিন্তু গাড়ির কোনো কাজ ছিল না, গাড়িগুলা রং চোটা, আমাদের মন্ত্রী মহোদয় সবসময় বলতেন তাকানো যেত না, সবকিছু অবস্থা ছিল না। এখন কিন্তু কম খরচ করে, ওই যে আমি বলছিলাম, এখন শেষ কথায় আসি, আয় বৃদ্ধি, আয় বাড়াইছি, আমি লাভে নিয়ে আসছি, ব্যয় কমানোর কথা বলছিলাম, ব্যয় কমায় নিয়ে আসছি।
গাড়ির সেবার মান বাড়াইছি, তাহলে আমি এই 3টা প্রশ্নের উত্তর আমি আর গাড়ি বসতেছে না। সব ছিল যে আমার কোনো গাড়ি এখন বসে না, দিন দিন গাড়ি উঠতেছে, দিন দিন গাড়ি উঠতেছে। আমরা অন্ততপক্ষে এখন বিআরটিসি ওই জায়গায় চলে গেছে, বিআরটিসির কোনো গাড়ি এই মানে চললে 20 বছরের আগে কোনো গাড়ি বহরতে হারাবে না। 20 বছরের আগে গাড়ি, আচ্ছা যত খারাপ গাড়ি আনো, যে একটা মনে করেন যে যদি আমি আপনাকে উদাহরণ এইভাবে দিই, আপনি যেহেতু নববধূর উদাহরণ দিচ্ছেন, যে একটা বাচ্চা আপনার 7 মাসে ডেলিভারি হয়েছে, ইনকিউবেটরে রাখছে মনে করেন, ওই বাচ্চাও কিন্তু ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অনেক কিছু হয় আপনার, যদি এটা কেন যত্নের, অর্থাৎ তাকে কিন্তু বাঁচানো যায়। আবার যে একবারে 10 মাস 10 দিন হয়েছে তাকেও কিন্তু বাঁচানো যায় না অনেক সময়, মানে কেয়ারিং এর অভাবে, নার্সিং এর অভাবে, অথবা তার প্রপার ট্রিটমেন্টের অভাবে। এক কথা যেগুলি প্রপার রোগ হয়েছে, প্রপার ট্রিটমেন্ট হয় নাই, কিন্তু পরিপূর্ণ বাচ্চাও বাঁচে নাই। আবার কিন্তু একটা ইমেচিউর বাচ্চাও কিন্তু আপনার বড় হয়। কিন্তু বিআরটিসির ক্ষেত্রে আমি এটাই একবারে সঠিক এক্সাম্পল, যে আমাদের যে এই নার্সিং, কেয়ারিং, তারপরে শেয়ারিং, তারপরে আপনার মনিটরিং, সুপারভিশন, এগুলোকে আরো বাড়াতে হবে, আরো অনেক দিন যেতে হবে। আপনাকে আবারও ধন্যবাদ, আপনার টিমকে ধন্যবাদ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায়, সচিব মহোদয়ের তত্ত্বাবধানে আমরা ওই জায়গায় যেতে চাই। ওইটাই আমার স্বপ্নের জায়গা। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের আলোচনীকে সময় দিয়েছেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ জাল্লা শাআনহু ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ মহান আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠানো হয়েছে, তোমরা মানুষের সৎ কাজে আদেশ দাও এবং অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখো। বিআরটিসির সম্মানিত চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম, তিনি বিআরটিসির সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সততা, নিষ্ঠাবান কিভাবে হয়ে বিআরটিসিকে একটা সন্তান তুল্য হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টায় তিনি চালানোর চেষ্টা করেছেন। দর্শক, আমি আগেই বলেছি যে যুগে যুগে যখন সভ্যতার অবক্ষয় ঘটে, তখন কেউ না কেউ নায়ক বা মহানায়কের ভূমিকায় এসে কলুষিত প্রেক্ষাপটকে পরিবর্তনের চেষ্টা চালায়, আর তিনি তাদেরই একজন, যিনি এই কলুষিত বিআরটিসিকে, যে বিআরটিসি মৃতের পর্যায়ে ছিল, সেটিকে নতুন জীবন্ত এক রূপ দিয়ে বিআরটিসিকে একটি স্মার্ট বিআরটিসি হিসেবে পরিণত করবার যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দর্শক, আলোচনীর বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত। পরবর্তী বিশেষ প্রতিবেদনে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।